আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমাদের দেখতে দেখতে আন্তর্জাতিক ক্লাসের প্রথম ক্লাসটা শুরু হতে যাচ্ছে। তার মানে তোমরা সবাই জানো আমরা টোটাল 3টা ক্লাস অলরেডি করে ফেলছি, যে 3টা আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের সৃষ্টি হওয়ার ইতিহাস থেকে শুরু করে আমাদের এই ভারতীয় উপমহাদেশের যত ইতিহাস অংশ আছে সবগুলো আমরা শেষ করছি। অর্থাৎ আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লেকচারে একদম আমাদের একদম ইতিহাস থেকে শুরু করে, অর্থাৎ ইতিহাসের যা অংশ আছে সেগুলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সবকিছু কভার করছি। তো এই সবগুলাই ছিল আমাদের বাংলাদেশ বিষয়ের অংশ। আজকে আমরা হচ্ছে চতুর্থ লেকচারে বা 4 নম্বর লেকচারে আন্তর্জাতিক রিলেটেড জিনিস পড়ার ট্রাই করব। তো আন্তর্জাতিকের আজকে আমাদের প্রথম লেকচার হবে, এবং এই প্রথম লেকচারে আমরা বিভিন্ন সভ্যতা, জাতিগোষ্ঠী, এই সব রিলেটেড যা কিছু আছে এবং এইগুলা থেকে প্রায়শই তোমাদের প্রশ্ন চলে আসে, সবগুলা বিষয় আমরা সুন্দর করে বোঝার ট্রাই করব এবং সবগুলা বিষয় শেখার ট্রাই করব। তো যেহেতু তোমাদের এটা ওয়ান শট ক্লাস এবং তোমাদের টোটাল 30 দিনে 15টা ক্লাসের মাধ্যমে সবগুলা জিকে শেষ হয়ে যাবে, সো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা আন্তর্জাতিক অংশ পড়া শুরু করার জন্য, বা আন্তর্জাতিক অংশ তোমরা কিভাবে শুরু করতে পারো বা যে জায়গাটা থেকে শুরু করবা এটার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানায় দাও, আর তোমরা কে কোথা থেকে দেখছো এটাও আমাদেরকে বলতে পারো। আর আমাদের এই লাইভটাকে অবশ্যই তোমরা নিজেরা শেয়ার করে নিজেদের প্রোফাইলে রেখে দিতে পারো। হ্যাঁ, তো ঠিকঠাক আছে কিনা আমরা এইটা একটু জানাই, তারপরেই আমরা বেসিক্যালি আমাদের ক্লাসটাকে আগায় নিয়ে যাব। তো তোমরা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা? ওকে, ঠিক আছে। অলরেডি করে ফেলছি যে ট্রেনটা ঠিকঠাক। ওকে, তো আজকে আমরা আসলে কি কি জিনিস পড়বো বা কোন কোন জায়গাগুলা থেকে পড়বো সেই জায়গাতে চলে যাই। তো আমাদের 7টা 20 তোমাদের টাইম দেওয়া ছিল, একদম ঠিক টাইমেই আমরা ক্লাস শুরু করে দিতে পারছি। তো রেগুলার আমরা তোমাদেরকে যে টাইমগুলো দিব বা যে টাইমেই আমাদের ক্লাসগুলো থাকবে আমরা আমাদের পেজে তোমাদেরকে লাইভে জানায় দিব, মানে লাইভ ক্লাসের আগে জানায় দিব, সেই অনুসারেই আমাদের ক্লাসগুলো হবে। তো যেহেতু আজকে আমাদের আন্তর্জাতিকের প্রথম ক্লাস এবং তোমাদের সবচাইতে বেশি মানে কনফিউশন বলো, সবচাইতে বেশি ভয়ের জায়গা বলো, সেটা হলো আন্তর্জাতিক অংশ। বাট বিশ্বাস করো আন্তর্জাতিক অংশ এত বেশি কঠিন না বা এত বেশি ভয়ের না। হ্যাঁ, তোমাকে জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, এবং আমি যে জায়গাগুলো তোমাদেরকে দেখায় দিব বা যেভাবে তোমাদেরকে বলবো সেম ভাবে তোমরা পড়াশোনা করলে আন্তর্জাতিকটা তোমাদের খুব ভালোভাবে কাভার হয়ে যাবে। তো চলো আমরা একদম আদি মানব বা আমাদের মানব সভ্যতার স্তরগুলা সম্পর্কে প্রথমত জানি, এবং তারপরে বিভিন্ন সভ্যতা অর্থাৎ কি কি ভাবে আমাদের এই সভ্য সমাজের তৈরি হইলো বা সভ্য সমাজে পরিণত হইলো, সবগুলো আমরা একটা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে বা ইন্টারন্যাশনাল দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই জিনিসগুলো সুন্দর করে দেখার ট্রাই করব। তো প্রথমেই আমরা আসবো যে আদি মানব বা হচ্ছে আমাদের মানব সভ্যতাগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে। তো তোমরা সবাই জানো যে এই যে মানব সভ্যতা বলো বা প্রাচীন যে কোনো কিছু বলো, এগুলো একটা নির্দিষ্ট টাইমের ভিত্তিতে বা একটা সময়ের ভিত্তিতে ভাগ করা হয়, তাই না? তো আমরা যদি দেখি তো এই জিনিসটাকে, অর্থাৎ আমাদের ইতিহাসের যে মানব সভ্যতা আছে বা মানব যে ইতিহাসটা আছে এটাকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা কি দেখো প্রাচীন যুগ, একটা মধ্যযুগ আর একটা আধুনিক যুগ। তো এইটা আসলে তোমরা বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ বা মধ্যযুগ বা আধুনিক যুগ পড়ো সেইটার থেকে কিন্তু একদম পুরোপুরি ভিন্ন। এইটার টাইম জোনটা আর বাংলা সাহিত্যের টাইম জোনটা কিন্তু আলাদা, বাট নামগুলো একই। তোমরা এই জন্য অনেক সময় গোলায় ফেলো, তো এইটা গোলানোর কোনো কিছু নাই। তো আমরা এখন দেখবো যে প্রাচীন যুগ বা এই বা মধ্যযুগ বা এই যে আধুনিক যুগ, এইগুলা আসলে কোন সময়ে বা কি কি ভাবে এই জায়গাতে বিভিন্ন কার্যকলাপ হয়েছে। তো প্রথমে দেখো আমরা পড়বো হচ্ছে প্রস্তর যুগ, মানে যেটা বেসিক্যালি আমাদের এই যুগগুলাকে ভাগ করার ফলে বিভিন্ন ভাবে মানে এই যুগগুলার বিভিন্ন অংশ আছে। হ্যাঁ, তো আমরা সেগুলার প্রথম অংশে যাব। তো প্রথমে আমরা যখন এই যে প্রাচীন যুগ পড়বো সেই প্রাচীন যুগের মধ্যে এই সমস্ত জিনিসগুলা পড়বে। তো আমরা এই প্রাচীন যুগগুলা বা এই প্রাচীন যুগের থেকে বিভিন্ন যে শাখাগুলো তৈরি হয়েছে সেগুলো সম্পর্কে একটা সলিড ধারণা নিব। তো বেসিক্যালি আমরা প্রথমে জানলাম যে একটা তিনটা টাইম জোনে আমাদের আসলে এই মানব সভ্যতাগুলো গড়ে উঠছে, বাট এই 3টা টাইম জোনের মধ্যে আরো কি কি স্পেসিফিক বিভাগ আছে সেগুলাকেও আমাদের একটু একটু করে জানতে হবে। তার মধ্যে একটা হইলো প্রাচীন প্রস্তর যুগ বা হচ্ছে একটা প্রস্তর যুগ নামে। তো মানব ইতিহাসের এইটা হচ্ছে প্রাথমিক পর্যায়, মানে প্রাথমিক বলতে এই জায়গা থেকে আসলে এই পর্যায়টা শুরু হয়েছে। এখন এই প্রস্তর যুগে আসলে কি করা হইতো? প্রস্তর যুগ মানে কি? প্রস্তর শব্দের অর্থই হইলো যেখানে আসলে পাথর রিলেটেড কাজ কারবার হইতো। হ্যাঁ, তো সেইটাই দেখো যখন মানুষ প্রধানত পাথর দিয়ে কি বানাইতো, হাতিয়ার বানাইতো, অস্ত্র বানাইতো এবং অন্যান্য জিনিসের ব্যবহার করত, এই যুগটাকে বলা হয় হচ্ছে প্রস্তর যুগ।
এবং এই প্রস্তর যুগটা থেকে আমরা আসলে বিভিন্ন মানব ইতিহাসের সভ্যতার বা বিভিন্ন মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে আমরা একটা খুব ভালো ধারণা পাই। এখন সেটাকে দেখো, এই যে প্রস্তর যুগ বা যখন পাথর নিয়ে বিভিন্ন কাজ কারবার হইতো, এই পাথরের যুগটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা কি দেখো, পুরাতন পাথরের যুগ, একটা মধ্য পাথরের যুগ, আর একটা নতুন পাথরের যুগ। হ্যাঁ, তো এইগুলাকে কিন্তু প্রস্তর বলা হয়েছে এই জায়গাতে। তো আমরা পাথরও বলতে পারি, প্রস্তরও বলতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা যারা সমাজ বিজ্ঞান সাবজেক্ট ইন্টারমিডিয়েটে পড়ে আসছো তাদের কিন্তু এই জিনিসটা খুবই ভালো করে জানার কথা, কারণ সমাজ বিজ্ঞানে এই পড়াটা তোমাদের আছে। হ্যাঁ, তো এই যে প্রস্তর যুগকে এটাকে তিনটা পৃথক অংশে ভাগ করা যায়। সেগুলাকে যদি আমরা ইংলিশে বলতে চাই, দেখো এই যে পুরনো প্রস্তর যুগকে প্যালিওলিথিক, মধ্যপ্রস্তর যুগকে মেসোলিথিক এবং নতুন প্রস্তর যুগ বা নব্য প্রস্তর যুগকে বলা হয় হচ্ছে নিওলিথিক। তো এটা আমরা আসলে কেন পড়বো এই জায়গা থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে আসছে। এই প্রশ্নটা কি প্রশ্ন দেখো, যে প্রাচীন যুগ বা হচ্ছে এই যে প্যালিওলিথিক যুগ এইটা শুরু হয়েছিল আজ থেকে কত বছর পূর্বে। তার মানে আমরা যদি এই যে প্রাচীন যুগ বা একদম মানে একদম পুরনো পাথরের যুগ বা এই যে যেটাকে প্যালিওলিথিক যুগ বলা হয়, এই যুগটার একদম স্পেসিফিক টাইম জোনটা ধরে বের করতে পারি বা এটা কত থেকে শুরু হয়েছে, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই টাইমটাতে কি হয়েছে, মানব সভ্যতার উৎপত্তি বা মানব সভ্যতার মানে আবিষ্কারটা বা মানুষ আসলে কোন জায়গা থেকে পৃথিবীতে মানে কত শতাব্দী থেকে বা কোন সালটা থেকে তারা এক্সিস্ট করে, এই জিনিসটা আমরা খুবই ভালো করে বুঝতে পারবো। তার মানে বলাই যায়, যেহেতু আমরা এই যে প্রাচীন প্রস্তর যুগকে অনুমান করি যে এটা আজ থেকে 5 লক্ষ বছর আগে এই যুগটার সৃষ্টি হয়েছে, তার মানে আমরা বলতে পারি এই টাইম জোনটাতেই বা এই আজ থেকে 5 লক্ষ বছর আগে মানুষ এই পৃথিবীতে তারা দলবদ্ধভাবে বা তারা পাহাড়ের গুহায় প্রাকৃতিক পরিবেশে বসবাস শুরু করছে এবং সেই সময়টাতেই তারা বিভিন্ন পাথরের ব্যবহার করছে বা বিভিন্ন পাথরের সাহায্যে তারা বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে তারা বিভিন্ন শিকার করে জীবন জীবিকা নির্বাহ করছে। হ্যাঁ, তো এইটা থেকে কিন্তু এই ধরনের কনসেপ্ট গুলো আমরা পাবো। তো আমাদের এই যে প্রাচীন প্রস্তর যুগ গেল, এখন আসো মধ্য প্রস্তর যুগ, যাকে আমরা মেসোলিথিক বলি। এটা শুরু হয়েছিল কত সালে, মানে 10,000 বছর আগে। তারপরে দেখো নব্য প্রস্তর যুগ, এটা শুরু হয়েছিল এইটার কিছু 200 বছর পূর্বে। হ্যাঁ, মানে 200 বছর পরে, 10,200 বছর খ্রিস্টপূর্ব তো উল্টা দিক থেকে হয়। হ্যাঁ, তো এই মানে টাইম জোন গুলা তোমাদের অনেক সময় পরীক্ষাতে আসে এবং সবচাইতে বেশি এবং মানে বারবার পরীক্ষাতে আসা টাইম জোন হইলে এটা যে প্রাচীন প্রস্তর যুগ কখন বা প্রাচীন প্রস্তর যুগ মানে কত সাল থেকে বা কত বছর আগে থেকে শুরু হয়। তো সেটার অ্যান্সার হইলো 5 লক্ষ বছর পূর্বে এই প্রাচীন প্রস্তর যুগটা শুরু হয়েছে। হ্যাঁ, বাকিগুলার টাইম জোন গুলা তোমাদের না মনে রাখলেও হবে। কেন আমি এত কনফিডেন্সের সাথে বলতেছি, কারণ তোমাদের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে সেইগুলাকে অ্যানালাইসিস করেই আমরা এই জিনিসগুলো তৈরি করছি। হ্যাঁ, তো এই জন্য তোমরা জাস্ট এইখান থেকে এটা মনে রাখবা যে প্রাচীন প্রস্তর যুগ আজ থেকে প্রায় 5 লক্ষ বছর পূর্বে এটা তৈরি হয়েছিল। এতটুকু মনে রাখলেই তোমাদের এই প্রস্তর যুগ রিলেটেড যা কিছু প্রশ্ন আসতে পারে তোমরা সেগুলো সম্পর্কে খুব ভালো করে ধারণা পাবা বা এগুলো সম্পর্কে খুবই তোমাদের একটা সলিড ধারণা আসবে। ওকে, এখন আমরা সভ্যতার আবিষ্কারের দিকে ভালোভাবে যাব। এখন সভ্যতার আবিষ্কারগুলা কিভাবে বোঝা যায় বলো তো দেখি। যে আমরা যখন কোনো জায়গায় খনন করি, খনন করার পরে আমরা কি পাই, যে কোনো ধরনের মাথার খুলি পাই বা ধরো একটা আমরা প্রাচীন মুদ্রা পাইলাম। তো এগুলাকে গবেষণা করে আমরা আসলে বুঝতে পারি যে এটা কত বছর ধরে এই মাটির নিচে আছে। হ্যাঁ, তো এইটা থেকে আমরা আসলে একটা সভ্যতা বা বিভিন্ন জিনিসের খোঁজ পাই যে এটা ওই সভ্যতার ওই টাইম জোনের। তার মানে এই জিনিসটা একটা কোনো একটা সভ্যতাকে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে বা কোনো একটা সভ্যতাকে এই জিনিসটা মেনশন করতেছে। তো সেই জিনিসগুলো আমরা একটু দেখবো যে সভ্যতার আবিষ্কারগুলো আসলে বিভিন্ন জিনিস বিভিন্ন টাইমে পাওয়া গেছে, সেই জায়গা থেকে আমরা কোন সভ্যতাকে কোন জিনিস দ্বারা আইডেন্টিফাই করতে পারি। তো দেখো এখানে বলা আছে কি, ইন্দোনেশিয়াতে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন চলে আসছে। কোন জায়গাতে? ইন্দোনেশিয়াতে 1891 সালে জাভা মানবের মাথার খুলি আবিষ্কৃত হয়। হ্যাঁ, তার মানে কি, জাভা মানবের মাথার খুলি আবিষ্কৃত হয়েছে মানে কি, এই যে 1891 সালে ইন্দোনেশিয়া জাভা নামক স্থানে মানুষের মাথার খুলি এবং দাঁতের খুলি আবিষ্কৃত হয় এবং এই মাথার খুলি এবং দাঁতের খুলিগুলা আমাদেরকে বিভিন্ন টাইম জোন মেনশন করে, যার কারণেই কিন্তু আমরা এটা পড়তেছি যে সর্বপ্রথম এই জায়গাগুলোতে আমরা মানুষের মাথার খুলি, দাঁত, এই জিনিসগুলো আবিষ্কার করে একটা স্পেসিফিক টাইম জোন আবিষ্কার করতে পারছি এবং এই জন্য এই জায়গাটা থেকে তোমাদের প্রশ্ন করা হয়। ওকে, তো এই জন্য এটা খুবই ভালো করে মনে রাখবা। তো তোমাদের পরীক্ষাতে আসে কি প্রশ্নগুলো, যে কবে বা কোন জায়গায় মানুষের মাথার খুলিগুলো আবিষ্কার করে একটা সভ্যতাকে
আবিষ্কার করা গেছে বা একটা সভ্যতার নিদর্শন হিসেবে এই জিনিসগুলো কাজ করছে। ওকে, এইভাবে প্রশ্নগুলো আসবে। তারপরে কি দেখো, এই যে জার্মানিতে সেম স্টাইলে প্রশ্ন আসবে, 1907 সালে হাইডেলবার্গ মানুষের দাঁতের চোয়ালের আবিষ্কৃত হয়। তো হাইডেলবার্গ মানুষের বলতে এই যে এই টাইপের মানুষ, মানে মানুষের যদি তোমরা হচ্ছে বিজ্ঞানের ভাষায় হিসাব করো, হ্যাঁ, তাইলে তো মানে বিজ্ঞানের ভাষাতে কি বলা হয় যে ডাইরেক্ট কি মানুষ মানুষ থেকে পরিণত হয়েছে? না, মানুষের একটা আলাদা একটা আগে রূপ ছিল, সেই রূপ থেকে ধীরে ধীরে মানুষ এই রূপে আসছে। যদিও আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এগুলো আসলে আমরা কখনোই বিলিভ করি না, বাট আমরা সায়েন্সের দিক থেকে বলতেছি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে কিন্তু এই যে এই টাইপের মানে হাইডেলবার্গ মানুষ মানে কি, যে এরা হচ্ছে মানুষের থেকে আলাদা টাইপের একটু দেখতে ছিল। হ্যাঁ, যে সরাসরি এখন আমরা যে রূপে আছি এই রূপে ছিল না। তো ওই টাইপের মানুষের কি দেখো দাঁতের চোয়াল, এই জিনিসগুলো আবিষ্কার করা হয় কত সালে? আবিষ্কার মানে কি খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, সেটা মাটির নিচ থেকে হইতে পারে, যে কোনো জায়গা থেকে হইতে পারে। হ্যাঁ, তো ওই জায়গাতে কোথায়? সেটা এই যে জার্মানিতে হাইডেলবার্গ মানুষের দাঁতের চোয়াল, এই জিনিসগুলো আবিষ্কার হয়। ওকে, তারপরে কি দেখো সেম টাইপের প্রশ্ন, যে চীনে কোন মানুষের, পিকিং মানুষের হচ্ছে মাথার খুলি এগুলা চোয়াল আবিষ্কার হয়। ইথিওপিয়াতে এই কোন টাইপের এই যে কি বলে আলট্রা লোপিস লোপিডিন্স, এই লুসির কঙ্কাল, এটাকে লুসির কঙ্কালের সংক্ষেপে বলে, এইটাই হলো বেসিক্যালি লুসির কঙ্কাল। তো এই লুসির কঙ্কালটা কোথায় পাওয়া যায়? ইথিওপিয়াতে পাওয়া যায়। এই প্রশ্নগুলা কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, যে এই যে লুসির কঙ্কাল কোন জায়গাতে পাওয়া গেছে, তারপরে ধরো এই যে চীনে কোন টাইপের মানুষের কঙ্কাল পাওয়া গেছে বা মাথার খুলি পাওয়া গেছে পিকিং মানুষের, এইগুলা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন, বারবার আসা প্রশ্ন। সো এইগুলাকে তোমার মাথায় রাখতে হবে। ওকে, তো এইগুলা গেল আমাদের বিভিন্ন মাটির নিচ থেকে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে আমরা কোনো একটা জিনিসকে বা কোনো একটা সভ্যতাকে আমরা আবিষ্কার করে ফেলছি এইগুলার মানে আঙ্গিকে বা এইগুলার ভিত্তিতে। ওকে, তো এই জায়গা থেকে এই জিনিসটা গেল। এখন আসো আমাদের এই যে নব্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগের মানুষের, নব্য প্রস্তর যুগ বলতে এই যে আমরা তিনটা প্রস্তরের যুগ দেখলাম। হ্যাঁ, পেলিওলিথিক, তারপরে এই জায়গাতে হচ্ছে মেসোলিথিক, নিওলিথিক। এই নিওলিথিকটাকে বলা হয় হচ্ছে নব্য প্রস্তর যুগ। আমাদের মেসোলিথিক এগুলো আসলে অত বেশি পড়া লাগে না, জাস্ট হচ্ছে টাইম জোনটা পড়া লাগে, যেটা আমি তোমাদেরকে শেখাই দিছি। এখন আমরা এই যে নিওলিথিক বা হচ্ছে নব্য প্রস্তর যুগ, এই নব্য প্রস্তর যুগের আসলে বিভিন্ন ব্যাপার স্যাপার দেখবো। হ্যাঁ, মানে এই যে মানে আমরা যে পাথরের যুগগুলা দেখলাম এগুলো কিন্তু প্রাচীন যুগেরই অংশ। তো প্রাচীন যুগগুলাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ধরো এই যে এটা হইলো প্রাচীন যুগ। হ্যাঁ, প্রাচীন যুগ, প্রাচীন যুগটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সেই তিনটা ভাগের একটা আপডেট ভাগ হইলো, সবচাইতে আপডেট ভাগ হইলো এই নব্য প্রস্তর যুগ। ওকে, তো এই নব্য প্রস্তর যুগে আসলে মানুষ ধীরে ধীরে সভ্য হওয়া শুরু করে। এখন সভ্য হয় কিভাবে মানুষ, এই জিনিসটাই আমরা সুন্দর করে এখন দেখবো। দেখো কি বলা হয়েছে, নব্য প্রস্তর যুগে প্রথম কি ধাতুর, তামা ধাতুর ব্যবহার শেখে মানুষ। কিসের ব্যবহার? তামা ধাতুর ব্যবহার শেখে মানুষ। এই তামা ধাতুকে ব্যবহার করেই মানে কি কি জিনিস তৈরি করে। দেখো, তামা ধাতুর পরে তারা হচ্ছে লোহা, তামা লোহা এগুলাকে কেন্দ্র করে বিভিন্ন অস্ত্র বা বিভিন্ন জিনিসপাতি তারা নিজের শিকারের জন্য বলো বা বিভিন্ন নিদর্শন হিসাবে তারা তৈরি করতে থাকে। হ্যাঁ, তারপরে কি দেখো, এই যে এশিয়া মাইনরে প্রথম লোহা আবিষ্কার হয়। ওকে, তো এই যে লোহার যে তারা ভিত্তিগুলা তৈরি করলো বা তামা দিয়ে বিভিন্ন কাজ টাজ তৈরি করলো বা বিভিন্ন যন্ত্রপাতি তারা তৈরি করে পশু শিকার করলো বা তারা মানে কৃষি কাজগুলা শুরু করলো। তো তোমরা যদি দেখো এই যে লোহা আবিষ্কারের সাথে এশিয়া মাইনরের একটা কানেকশন আছে। এশিয়া মাইনর বলতে কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে? ওই যে তোমাদেরকে আমি দ্বিতীয় লেকচারে বা প্রথম লেকচারের দিকেই পড়াইছিলাম, কি পড়াইছিলাম, যে ককেশীয় যে অঞ্চলগুলো আছে, হ্যাঁ, বা ককেশীয় বা রাশিয়ার অঞ্চলগুলো আছে, ওই রাশিয়ার অঞ্চলগুলা থেকে যখন তুমি ইরানের দিকে চলে আসবা, হ্যাঁ, ইরানের দিক থেকে চলে আসবা, তো এই মানে ককেশীয় অঞ্চলগুলা থেকে, ককেশীয় অঞ্চল যদি আমরা ম্যাপে দেখি এই জায়গাতে, তো ওই জায়গা থেকে যখন তুমি এই যে ইরান এই মানে তুমি যদি রাশিয়া এই জায়গা থেকে খেয়াল করো, হ্যাঁ, ম্যাপে এই জায়গা থেকে রাশিয়া থেকে যদি এই সাইডটাতে চলে আসো, তাইলে তুমি এই যে এশিয়া মাইনর বা এই যে ইরানের অঞ্চলগুলাতে আসবা। কেন আসবা এই জায়গাতে, বা এই জায়গাটা কেন লোহার সাথে কানেক্টেড? কারণ কি, এই যে এশিয়া মাইনর নামক যে জায়গাটা আছে, এই জায়গাতে সর্বপ্রথম কৃষিভিত্তিক সমাজের সূচনা হয়। তোমরা যারা সমাজ বিজ্ঞান পড়ো বা যাদের সোশিওলজি নিয়ে একটু ভালো ধারণা আছে, তারা কিন্তু এই বিষয়গুলো মানে জানো। তো এই যে রাশিয়াতে কি দেখো, রাশিয়া সব মানে কি প্রধান দেশ, শীত প্রধান দেশ। এখন শীত প্রধান দেশে কি কখনো হয় মানে ধান চাষ করা এগুলা কি খুবই সুবিধাজনক হয়? না, হয় না, কারণ ওখানে বরফ পড়ে। তো নর্মালি এই যে যখন মানুষ শীত অঞ্চল থেকে
ধীরে ধীরে গ্রীষ্ম অঞ্চলগুলাতে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলাতে আসা শুরু করে, তখন তারা দেখতে পারে যে এই জায়গার আবহাওয়াগুলো খুবই ভালো, এই জায়গায় চাষাবাদ করার জন্য খুবই ভালো। তো ওই চাষাবাদ করার উদ্দেশ্যে এই যে এশিয়া মাইনর প্রথম ব্যবহার হয়। এখন একটা জিনিস খেয়াল করো, যখন তুমি চাষাবাদ করবা, পশুপালন করবা, যাই করো না কেন, তোমার কিন্তু লোহার প্রয়োজন হবে। তো লোহা দিয়ে কি করা হয়, ধরো লাঙল বানানো হইতেছে, আরো বিভিন্ন কাটাকাটির মাটি কাটার কাজে ব্যবহার করা হচ্ছে। তো এই জন্য কিন্তু দেখবা যে এশিয়া মাইনর এবং লোহা এই দুইটার কানেকশন অনেক বেশি, মানে এই দুইটা একই জায়গায় একই সাথে কানেক্টেড। সেজন্যই বলা হয়েছে দেখো এশিয়া মাইনরের সর্বপ্রথম কিসের আবিষ্কার হয়, লোহার আবিষ্কার হয়। কারণ কি, এশিয়া মাইনর এই জায়গা থেকে তুলনামূলক ওই রাশিয়ার থেকে এই জায়গাতে গরম। এখন গরম এলাকাগুলোয় কি করা হয়, নর্মালি চাষাবাদ খুব ভালোভাবে করা যায়। এখন যেহেতু তুমি ওই জায়গাতে চাষাবাদ করতেছো, তার মানে পৃথিবীর সর্বপ্রথম চাষাবাদ ধরো এইখানেই হয়েছে, তাইলে যেখানে চাষাবাদ হয়েছে ওইখানেই তো লোহার আবিষ্কার হবে, তাই না? এই জন্যই বলা হয়েছে যে এশিয়া মাইনরে প্রথম কিসের আবিষ্কার হয়, লোহার আবিষ্কার হয়। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। ওকে, এখন আসো আমরা দেখবো লোহার পরে আগুনের আবিষ্কার। যখন দেখো লোহার আবিষ্কার হইলো, তখন তো মানুষ আসলে মানে অনেক বেশি ধীরে ধীরে সভ্য, তাই না? তো এই সভ্য হওয়ার আগেও কিন্তু মানুষ এই মানে কিসের ব্যবহার দিয়ে মানুষ সভ্যতাটা শুরু করছিল। মানুষ লোহা আবিষ্কারের আগেই বা লোহা আবিষ্কারের পূর্বেই সর্বপ্রথম এই যে কি মানে আগুনের ব্যবহার দিয়ে মানব সভ্যতার শুরু করেছিল। কেন, মানুষ যখন হচ্ছে লোহা আশেপাশে পাইলো, এখন মানুষ একটা জিনিস খেয়াল করলো, এই আগুনের আবিষ্কারটা একটা চমৎকার একটা জিনিস। কেমন, যে মানুষ, আমরা কি জানি যে সর্বপ্রথম কোথায় বাস করতো, গুহায় বাস করতো, তাই না? এখন গুহার মধ্যে তারা কি পাইতো, গুহার মধ্যে পাথর পাইতো। এখন পাথরগুলা একটা পাথরের সাথে আরেকটা পাথর লাগলে একটা স্ফুলিঙ্গের মতো অনেক কিছু বের হয়। তো মানুষ যখন ওইটাকে অনেক হার্ডলি দুইটার সাথে, ধরো এই দুইটা পাথর তুমি যখন এরকম করে করবা, হ্যাঁ, মানে একটা থেকে আরেকটা এরকম করে ঘর্ষণ লাগাবা, ওই ঘর্ষণ বলের কারণে কি হবে, ওইখান থেকে স্ফুলিঙ্গ তৈরি হবে। এখন সেই স্ফুলিঙ্গ গুলা থেকে মানুষ খুব সহজে আগুনের ব্যবহার শুরু মানে শিখে গেল। এখন আগুনের ব্যবহার যখন শিখলো, তখন তারা পশু পাখি গুলাকে ধরে কাঁচা খাইতে তো তাদের আসলে প্রবলেম হয়। তো তারা কি করলো, আগুনে পোড়ায় পোড়ায় খাওয়া শুরু করলো। এই জন্য আসলে মানব সভ্যতার শুরুতেই বা একদম এই মানব সভ্যতার শুরুটাই হয় হচ্ছে আগুনের আবিষ্কার দিয়ে। এই জন্য কিন্তু প্রশ্ন করা হয় যে আসলে আগে লোহার আবিষ্কার হয়েছে নাকি আসলে আগুনের আবিষ্কার হয়েছে মানব সভ্যতার সৃষ্টির সময়। এই টাইপের টেকনিক্যাল কোশ্চেন গুলো আসে। তো যদি আসে, তোমরা আশা করি এগুলা জিনিস ইজিলি পেরে যাও। ওকে, তারপরে কি দেখো, প্রাচীন প্রস্তর যুগের বড় আবিষ্কার হইলে আগুনের আবিষ্কার। মানে ওই যে প্রাচীন প্রস্তর যুগ, আমরা তো নব্য প্রস্তর যুগে দেখলাম, আমরা তো তিনটা যুগ দেখছি না, যে হইলো প্রাচীন প্রস্তর যুগ, তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্য যুগ, তারপরে আমরা দেখছি নব্য প্রস্তর যুগ। এখন এই নব্য প্রস্তর যুগে কি দেখছি আমরা, এইখানে লোহা আবিষ্কার হয়। লোহা আবিষ্কারের ফলে আমরা আধুনিক সমাজের একটা ভিত্তি পাই। বাট এইটার যদি আমরা সর্বোচ্চ মানে একদম সবচেয়ে পুরনো দেখি, সেটা হলো প্রাচীন প্রস্তর যুগ। এই প্রাচীন প্রস্তর যুগে কিন্তু আগুনের আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, সেই কথাগুলো এখানে বলা হয়েছে যে প্রাচীন প্রস্তর যুগের বড় আবিষ্কার হলো আগুনের আবিষ্কার। এবং যেহেতু প্রাচীন প্রস্তর যুগে আগুনের আবিষ্কার হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে মানুষজন, যারা মানুষ আছে, তারা আগুনের আবিষ্কার দিয়েই যে কোনো সভ্যতা শুরু করছে। কারণ কি, সভ্যতার একদম শুরুর পর্যায়ে বা একদম শুরুর ভিত্তিটাই হইলো কি, শুরুর ভিত্তিটাই হইলো প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে, তো এই হইলো প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ আর মধ্য প্রস্তর যুগের কিছু ব্যাপার। তারপরে কি দেখো, এই জায়গাতে প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা রেখেছিল নদী। তার মানে কি দেখো, মানুষ নর্মালি কোথায় বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেখানে নদীর পাড় গুলা আছে। কারণ কি, নদীর পাড় গুলাতে কৃষিভিত্তিক সমাজ তৈরি করা সহজ হয়, মাছ ধরতে সুবিধা হয়। হ্যাঁ, মানুষ মাছ ধরে। আবার নদী হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ একটা জঙ্গলের যারা বড় জন্তু জানোয়ার আছে সেগুলা থেকে তোমাকে প্রোটেক্ট করতে পারে। এই জন্য মানুষ সর্বপ্রথম এই নদীগুলাকে বেছে নিছিল। হ্যাঁ, নদীর ধারগুলাতে মানুষ বসবাস করা শুরু করে। এরকম প্রাচীন সভ্যতাগুলা নদী কেন্দ্রিক বা কৃষির উপর নির্ভরশীল ছিল। বুঝতে পারছো কেন মানুষ আসলে নদীর পাশে বা মানে কেন নদীকেই বেছে নিত, যে আমরা এই জায়গাতে বসবাস যাতে করি বা এই জায়গাগুলো বসবাসের জন্য উপযোগী। এই কয়েকটা কারণে। এক নম্বর কারণ হলো তাদের নিজের একটা প্রোটেকশন আছে। দুই নম্বর কারণ হলো এইখানে কৃষিভিত্তিক জীবনযাপন করা যাবে, খাবারের ব্যবস্থা করা যাবে। এইসব কারণে সভ্যতাগুলো এভাবে গড়ে উঠেছিল। তো আমরা এখন যে যুগে আছি বা আমরা যে 21 শতকের যে আমরা যুগে আছি, তো এই যুগে আমরা আসলে কি ভিত্তিক সমাজ ব্যবস্থায় আছি, আমরা আছি কিন্তু নগর কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, মানে আধুনিক সমাজে আমরা আছি, শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থায় আছি, তাই না? তো এই যে কৃষি থেকে শিল্পের যে ব্যাপারটা, বিপ্লবটা ঘটলো, এগুলাই আমরা ধীরে 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 শিখবো। তো এই যে আমরা বিভিন্ন সভ্যতা দেখলাম যে তারা এইভাবে মানে তাদের জীবন লিড করছে। এখন আমরা এই সভ্যতাগুলোকে স্পেসিফিক ভাবে দেখবো, যেগুলা তোমাদের পরীক্ষাতে আসে। তো তার আগে একটা প্রশ্ন দেখো, জাহাঙ্গীরনগরে আসা। এই প্রশ্নটাই আমি তোমাদেরকে পড়াইছিলাম যে দেখো, প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল কত সালে?
বা কত সাল পূর্বে? আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখছি 5 লক্ষ নাকি 9,000 নাকি 62,000 নাকি 11,000। বলো তো দেখি এটা কি হবে? দেখো, জাহাঙ্গীরনগরের প্রশ্ন মানেই কি তুমি পারবা না। জাহাঙ্গীরনগরের জিকে হইলো সব থেকে কঠিন জিকে হয়, মানে বাংলাদেশের সবচাইতে কঠিন জিকে প্রশ্ন হয় জাহাঙ্গীরনগরে। তুমি এটা মানো কিংবা না মানো, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি নিজে অ্যাডমিশন টেস্ট দেওয়া থেকে বলতে পারি, তুমি নিজে যখন পড়বা অ্যাডমিশনের শুরুতে বুঝবা না, অ্যাডমিশনের মাঝ পথে গিয়ে বুঝবা। জাহাঙ্গীরনগরের সবচেয়ে কঠিন অংশ, ইংরেজি কঠিন না কিন্তু জাহাঙ্গীরনগরে কঠিন অংশ হইলো জিকে। তোমাকে যদি এই প্রশ্নটাই হুট করে দেওয়া হইতো জাহাঙ্গীরনগরের প্রশ্নে, কতজন স্টুডেন্ট তুমি এটাকে গাইড করতে পারতা? অনেকেই পারতা না। হ্যাঁ, অনেকেই পারতা না। তো এই টাইপের কোশ্চেন গুলো আসলে তোমাদের জাহাঙ্গীরনগরে আসবে। তো এটার অ্যান্সার কি হবে বলো তো দেখি? একজন বলছে মনিরা আক্তার এ, সিয়াম এ, তারপরে ইফতেখার নাইম এ। ওকে, তারপরে আর কে কে দেখি পারো? হ্যাঁ, সবাই ঠিকঠাক অ্যান্সার করছো। 5 লক্ষ বছর পূর্বে, 5 লক্ষ বছর পূর্বে। ঠিক আছে, ওকে, খুবই ভালো। এখন আমরা আরো একটা প্রশ্ন দেখো এই জায়গাতে, এটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। কি প্রশ্ন দেখো? কোথায় জাভা মানবের কি, মানে কোথায় আসলে জাভা মানব পাওয়া যায়? ওই যে জাভা মানুষের খুলি পাওয়া যায়, এইটা বলা হয়েছে। কোথায়? জার্মানিতে নাকি ইন্দোনেশিয়াতে নাকি চীনে নাকি ভারতে? বলো তো দেখি। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পড়ছি যে কোথায় কোন মানবের, আমরা দেখছি পিকিং মানবের, হ্যাঁ, পিকিং মানবের খুলি কোথায় পাওয়া যায়। তারপরে ওইখানেই কিন্তু আমরা পড়ছি জাভা মানবের। বলো তো দেখি এটা কি হবে? এটা ধরো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি হবে? জার্মানিতে নাকি ইন্দোনেশিয়াতে নাকি চীনে নাকি ভারতে, কোন জায়গাতে? বলো তো দেখি। একজন বলছো সিয়াম, বলছো বি, সিয়াম বলছো বি, 2-এর বি। মনিরা বলছো 2-এর বি, 2-এর বি। একজন বলছো জয়, সে বলছো এ, 2। তার মানে এটা কিন্তু ইন্দোনেশিয়াতে, আমরা কিন্তু দেখছি, তাই না? তার মানে এটার সঠিক অ্যান্সার হইলো ইন্দোনেশিয়া। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমরা পাবা, যে এগুলা যে একদম পাবা না তা না। তো আমরা এখন পড়বো এই প্রাচীন সভ্যতাগুলা। প্রাচীন সভ্যতাগুলা কয়েকটা সভ্যতা আছে এই জায়গাতে, প্রায় হইলো তোমাদের 16টার মতো সভ্যতা আছে। হ্যাঁ, তো তোমাদেরকে যদি বলা হয় যে সভ্যতা থেকে তোমাদের মানে প্রশ্ন আসবে, তোমরা মনে করবা যে এই 16টা সভ্যতা থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন আসবেই, যে কোথাও তুমি পরীক্ষা দাও। মানে যেমন হচ্ছে বাংলার ইতিহাস থেকে বলা হয় না যে বাংলাদেশের যদি বাংলাদেশ জিকের অংশের যদি ইতিহাস থেকে প্রশ্ন আসে, তাইলে কোন জায়গা থেকে আসবে? কোন জায়গা থেকে আসবে? ধরো বিভিন্ন শাসন আমল থেকে আসবে, তাই না? বিভিন্ন শাসন আমল থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। তো সেম ভাবে যদি তোমাকে বলা হয় যে ইন্টারন্যাশনাল অংশের ইতিহাস থেকে, মানে আন্তর্জাতিক অংশের ইতিহাস থেকে যদি তোমার প্রশ্ন আসতে বলা হয়, তাহলে এই সভ্যতাগুলা নিয়ে প্রশ্ন চলে আসবে। হ্যাঁ, সেই জন্য সভ্যতাগুলাকে আমাদের খুব ভালো করে পড়তে হবে, এবং ততটুকুই পড়বো যতটুকু পরীক্ষায় আসে, তাই না? সেই জন্য এইটাকে তোমরা একটু মনোযোগ দাও, তাইলে তোমরা এই জিনিসটাকে খুবই ভালো করে বুঝতে পারবে। ওকে, তাইলে আসো আমরা পড়ি, এক এক করে আমরা বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলাকে পড়া শুরু করে দিই। ওকে, তাহলে দেখো, প্রথম সভ্যতার নাম হইলো মেসোপটেমিয়া সভ্যতা। তো এই জায়গাতে যদি তোমরা খেয়াল করো, এই যে এইটাতে মেসোপটেমিয়া সভ্যতার এরিয়াগুলা দেখা আছে। এরিয়াগুলা মনে করবা যে মেসোপটেমিয়া বলতে আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলা। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের দেশগুলা কি কি? দেখো, ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, কুয়েত, কাতার, এই টাইপের দেশগুলা। এই যে এইগুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। এই মধ্যপ্রাচ্যের দেশের এরিয়াগুলাকে বলা হয় হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার মূল কারিগর বা মূল ভিত্তি। ওকে, এই মেসোপটেমিয়া সভ্যতার আমরা এরিয়াগুলো শিখলাম। এখন এই মেসোপটেমিয়া সভ্যতাটা কেন হইলো, কি নাম হইলো, এটা কত বছর আগে তৈরি হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো যেগুলো আসে আমরা সেগুলো শিখবো। কি বলা হয়েছে দেখো, পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম কি? প্রাচীনতম মানে সবচাইতে প্রাচীন, মানে প্রথম সভ্যতাও তোমরা বলতে পারো, সেটার নাম হইলো মেসোপটেমিয়া সভ্যতা। ওকে, গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? এই যে মেসোপটেমিয়া সভ্যতার, এই মেসোপটেমিয়া শব্দের গ্রিক ভাষায় অর্থ কি? এখন তোমরা বলতে পারো যে ভাই, গ্রিক ভাষায় কেন আমরা অর্থ শিখবো? অনেক ভাষায় তো আছে, ইংরেজি ভাষা আছে, হ্যাঁ, তো বাংলা আছে, তো আমরা কেন গ্রিক ভাষা শিখবো? আগে হচ্ছে গ্রিকরাই এই যে পড়াশোনা রিলেটেড যে বিষয় বা চিন্তা ভাবনা, এগুলা গ্রিকরাই সর্বপ্রথম সবার চাইতে বেশি করতো। হ্যাঁ, এই জন্য তোমরা দেখবা যে গ্রিক দার্শনিক অমুক, তার এই বই দেখবা গ্রিক কেন্দ্রিক পড়াশোনা হইতো, মানে গ্রিকরা ওয়ান কাইন্ড অফ পৃথিবীর পড়াশোনাকে শাসন করতে এক সময়। হ্যাঁ, এই জন্য আমরা গ্রিকদের দেয়া নামগুলার অর্থগুলাই এখন পড়ি। এই জন্যই বলা হয়েছে যে গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ হইল কি? 2 নদীর মধ্যবর্তী কোনো একটা স্থান। এটাকে বলা হয় হচ্ছে মেসোপটেমিয়া। তার মানে কি, মেসোপটেমিয়া শব্দের গ্রিক অর্থ হইল যে 2টা নদীর মধ্যবর্তী স্থান। ওকে,
এইটা দেখো কি কি নদী, এই যে একটা নদী টাইগ্রিস আর একটা নদী হচ্ছে ইউফ্রেটিস। ওকে, এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই দুইটা নদীর অববাহিকা, এগুলাকে বলা হয় টাইগ্রিসকে দজলা এবং ইউফ্রেটিসকে ফোরাত। এগুলাকে এ নামেও ডাকা হয় বা এই নামেও ডাকতে পারবা। মানে স্পেসিফিক যদি করি, টাইগ্রিসের দজলা স্থানে এবং ইউফ্রেটিসের ফোরাত স্থানে বা ফোরাতের অববাহিকায় একটা উর্বর অঞ্চলে উন্নত সভ্যতার বিকাশ ঘটে। তার মানে কি, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে নদীমাতৃক যে দেশগুলো আছে বা অঞ্চলগুলো আছে সেগুলা কি হয়, সেগুলো অনেক বেশি উর্বর হয়। এখন এই উর্বর অঞ্চলগুলায় এই সভ্যতার বিকাশটা ঘটে। ওকে, এখন দেখো একই ভূখণ্ডে গড়ে ওঠা অনেকগুলো সভ্যতাকে একত্রে বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। তার মানে কি, মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু একটা সভ্যতা না, একটা সভ্যতা না। এই মেসোপটেমিয়াকে মানে অনেকগুলা সভ্যতা এখানে ছিল, কমপক্ষে 4টার মতো সভ্যতা ছিল। সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালডীয় এবং হচ্ছে অ্যাসুরীয়, এই 4টা সভ্যতা। এই 4টা সভ্যতার সংমিশ্রণেই মেসোপটেমিয়া সভ্যতা তৈরি হয়েছে। ওকে, তো এই 4টার সংমিশ্রণেই কিন্তু মেসোপটেমিয়া নাম দেওয়া হয়েছে। একটা জিনিস খেয়াল করো, এই যে টাইগ্রিসের এই নদীতে কিন্তু মানে এমন হয় নাই কিন্তু যে ধরো টাইগ্রিসের এইখানে সভ্যতার কিছু অংশ, একটা সভ্যতার কিছু অংশ, ওই সেম সভ্যতার কিছু অংশ হইলে ইউফ্রেটিসে, এরকম কিন্তু না। কিছু সভ্যতা টাইগ্রিসের কে কেন্দ্র করে গড়ে উঠছে, কিছু সভ্যতা ইউফ্রেটিসকে কেন্দ্র করে গড়ে উঠছে। হ্যাঁ, সো এই যে অনেকগুলা সভ্যতা বিভিন্ন নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে, সেই সভ্যতার সংমিশ্রণ বা সেই সবগুলা সভ্যতা মিলায়া একটা নামকরণ করা হয়েছে, সেটাকে বলা হয়েছে মেসোপটেমিয়া। ওকে, এখন আমরা এই মেসোপটেমিয়ার কি বলে মানে সভ্যতা যে 4টা ছিল, 4টা বলতে এই 4টা কি কি দেখো, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসুরীয় এবং ক্যালডীয়, এই 4টা সভ্যতা সম্পর্কে আমরা জানবো। তার আগে দেখো, মেসোপটেমিয়া যেহেতু নদীমাতৃক বা একটা নদীকে কেন্দ্র করে বা নদীর মানে ধারে গড়ে উঠেছিল, তার মানে এটা কি ভিত্তিক সভ্যতা হবে? এটা অবভিয়াসলি কৃষি ভিত্তিক সভ্যতা, মানে সেচ নির্ভর সভ্যতা এই সভ্যতাটা ছিল। ওকে, এখন কোন অঞ্চলগুলোতে, যেহেতু এটা মধ্যপ্রাচ্যে আমরা বলেই দিছি, দেখবা তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক এবং কুয়েত, এই অঞ্চলগুলাকে কেন্দ্র করে মেসোপটেমিয়া সভ্যতাটা গড়ে উঠেছে। ওকে, তো আমরা এখন এইটা সম্পর্কে এই তথ্যগুলা জানলাম। এখন যদি তোমাদের স্পেসিফিক আসে যে এই মধ্যপ্রাচ্যের কোন দেশকে কেন্দ্র করে সর্বপ্রথম মানে এই সভ্যতাটা গড়ে উঠছে, আমরা তো মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ নাম জানি, স্পেসিফিক যদি আসে তাইলে এই যে ইরাক। তোমরা দেখো এই যে ইরাকের ম্যাপে এই যে ফোরাত, হ্যাঁ, এই যে এই নদীগুলা এই ইরাকের মধ্যে অবস্থিত, দজলা, এই যে এগুলা হচ্ছে ইরাকের মধ্যে অবস্থিত। এই জন্য এইটা কোন দেশকে যদি স্পেসিফিক আসে যে মেসোপটেমিয়া সভ্যতা কোন দেশকে কেন্দ্র করে গড়ে উঠছে, তাইলে সেটার অ্যান্সার হবে হচ্ছে ইরাক। ওকে, তো এই হচ্ছে মেসোপটেমিয়ার কাহিনী। এখন আমরা মেসোপটেমিয়ার 4টা অংশে বিভক্ত, এই 4টা দেখবো, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসুরীয় এবং ক্যালডীয় সভ্যতা। ওকে, তো এই কেন্দ্র মানে এই সভ্যতাগুলা তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। ওকে, এখন দেখো আমরা প্রথম সভ্যতা মিশরীয় সভ্যতার মধ্যেই প্রথম সভ্যতা, সেটার নাম হলো সুমেরীয় সভ্যতা। এখন এই সুমেরীয় সম্পর্কে আমরা কিছু জানবো। দেখো, মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে সুমেরীয় হচ্ছে সবচেয়ে প্রাচীন। প্রাচীন মানে কি, সে 1 নম্বর। ওকে, এখন দেখো এই সুমেরীয় যারা ছিল তাদের হচ্ছে লিপির নাম কি ছিল, কিউনিফর্ম নামক লিপি। তারা অক্ষর ভিত্তিক তাদের প্রথম লিপি বা তাদের বর্ণমালা গুলার নাম ছিল হচ্ছে কিউনিফর্ম। যেমন আমাদের বাংলাদেশের কি বর্ণমালা, আমরা বাংলা বর্ণমালায় কথা বলি, হ্যাঁ, বাংলা বর্ণমালা শিখি, তো তাদের সুমেরীয়দের বর্ণমালাটা ছিল হচ্ছে কিউনিফর্ম। ওকে, কিন্তু সর্বপ্রথম যে লিপি তার নাম কিন্তু হায়ারোগ্লিফিক্স লিপি। ব্যাপারটা বোঝো, পৃথিবীর সর্বপ্রথম যে লিপি তার নাম কিন্তু হচ্ছে হায়ারোগ্লিফিক্স লিপি। তার মানে এইটা ভাইবো না যে মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে মানে সুমেরীয়রা যে লিপিতে কথা বলতো সেটা হইল সবচাইতে প্রাচীন লিপি, এইটা ভাবন দরকার নাই। কেন দরকার নাই? কারণ এই যে কিউনিফর্ম লিপির আগে হায়ারোগ্লিফিক্স লিপি ব্যবহার করা হইতো। একটা জিনিস খেয়াল করো, এই যে কিউনিফর্ম যে লিপিটা আছে, এই লিপিটা শুধুমাত্র সুমেরীয় যে অঞ্চলগুলাতে আছে, মানে সুমেরীয় টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে বা ওই অঞ্চলটাতে যারা বসবাস করতো তারা ব্যবহার করতো, কিন্তু পুরো ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীব্যাপী এই কিউনিফর্ম ছাড়াও কিন্তু আরো একটা জিনিস বা আরো একটা লিপির ব্যবহার হইতো, সেইটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। একটা জিনিস খেয়াল করো, যেহেতু হায়ারোগ্লিফিক্স পুরো ওয়ার্ল্ড ওয়াইড, তার মানে এর উৎপত্তিটাও সবার আগে হওয়ার কথা। হ্যাঁ, যেহেতু সুমেরীয় সভ্যতার মধ্যে কিউনিফর্ম ব্যবহার হয়েছে, তার মানে অনেক একটা টাইম জোন চলে গেছে। তো এই সুমেরীয় সভ্যতার কিউনিফর্ম ব্যবহারের আগে যদি কোনো এরকম বর্ণমালা না থাকতো, তাইলে তো মানুষ আসলে এগুলো সম্পর্কে মানে কোনো কিছু আবিষ্কারই করতে পারতো না। হ্যাঁ, মানে সেটা বর্ণ বলো, যে কোনো কিছু বলো, সেগুলো তো তারা আবিষ্কারই করতে পারতো না। ওই সেন্স থেকেও যদি তুমি চিন্তা করো, এই হায়ারোগ্লিফিক্স হচ্ছে সর্বপ্রাচীন লিপি। হায়ারোগ্লিফিক্স এর পরে যদি কোনো লিপি আসে,
সেটার নাম হচ্ছে কিউনিফর্ম লিপি। এবং এই কিউনিফর্ম লিপি কার মধ্যে ছিল? কিউনিফর্ম লিপি ছিল হচ্ছে এই সুমেরীয় সভ্যতার মধ্যে। ওকে, সো এইটা গোলায় ফেলা যাবে না, যার কারণে আমি এই দুইটা তোমাদেরকে একসাথে পড়াই দিলাম। ওকে, এখন দেখো সুমেরীয়দের কি কি আবিষ্কার ছিল। সুমেরীয়রা হচ্ছে চাকা আবিষ্কার করে, তারা লুনার ক্যালেন্ডার বা হচ্ছে চন্দ্র পত্রিকা আবিষ্কার করে, পাটিগণিতের আবিষ্কার করে তারা। সুমেরীয়দের একটা মানে ডুঙ্গি নামক একটা কঠিন নিয়মের প্রচলন ছিল। আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি, হ্যাঁ ফার্স্ট ইয়ারে আমরা যখন 22 সালে পড়ি, তো তখন আমাদেরকে একটা সোশিওলজি না, আমাদের হিস্ট্রি, ইন্টারন্যাশনাল হিস্ট্রি একটা আমাদের পড়াইছিল। তো সেখানে কিন্তু আমাদের এই ডুঙ্গি নিয়মটা সম্পর্কে বিস্তারিত করা হয়েছিল। তো ডুঙ্গি নিয়মের একটা জাস্ট তোমাদের মানে ট্যাগ লাইন বলে দিই, যে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। মানে ডুঙ্গির নিয়মটা এমন ছিল যে ধরো তুমি কারোর সাথে মারামারি করতে গেছো, হ্যাঁ মারামারি করতে গিয়ে তোমার একটা নখ ভেঙে গেছে। এখন তুমি কি করবা? এটা শাস্তি কি হবে? শাস্তি হবে যে তোমার নখ ভেঙে গেছে তখন তুমি তার নখটা ভেঙে দিবা। এইরকম মানে যাই করো না কেন, বিচার আসলে বিচার প্রক্রিয়াটাই এমন ছিল, হ্যাঁ হিংসাত্মক বিচার প্রক্রিয়া। তোমার যতটুকু ক্ষতি করছে তুমি ততটুকুই ক্ষতি করবা। এবং আরেকটা মজার বিষয় কি, ধরো তোমার হাতের এই নখ ভেঙে দিছে, হ্যাঁ এখন তুমি বাই চান্স নখ ভাঙার সময় ও দুইটা নখ ভেঙে দিছো, এখন যার দুইটা নখ ভেঙে দিছো ও তোমার আরো একটা নখ ভেঙে দিবে, তুমি বিচার নিয়ে আসছো তো কি হয়েছে। সো এই টাইপের আসলে প্রচলন ছিল, প্রতিশোধমূলক প্রচলন, এই ডুঙ্গি, এটাকে বলা হয় হচ্ছে ডুঙ্গি। সেই ডুঙ্গি প্রচলনটা ছিল হচ্ছে এই সুমেরীয় সভ্যতার মানুষজনদের মধ্যে। হ্যাঁ, তো তোমরা যদি ওই যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে যাও বা হচ্ছে মানে যে সামাজিক বিবর্তনে যে হবস এবং রুশোর যে তত্ত্বগুলো আছে ওইগুলাতেও যদি যাও, তো আমাদের প্রাচীন মানুষজন কোথায় বসবাস করতো? প্রকৃতির রাজ্যে বা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে বসবাস করতো। তো তারা তো আসলে এইরকম হিংসাত্মক ছিল। তো এই হিংসাত্মক পরিবেশটাও কিন্তু এই টাইপেরই ছিল, হ্যাঁ এই টাইপেরই ছিল। কারণ তখন তাদের হচ্ছে জাজ করার মতো অত পারফেকশন কোনো কিছু ছিল না। তারা বুঝতো যে আমাকে যা করছে আমি তাই তাকে রিটার্ন দিয়ে দিব। হ্যাঁ, সো এই ধারণাগুলো যে শুধুমাত্র এই সুমেরীয় সভ্যতায় প্রথম আসছে তা না, এগুলো অনেক আগে থেকেই ছিল। কিন্তু এখান থেকে ভালোভাবে কার্যকর হওয়া শুরু হইলো, এখান থেকে একজন নেতার আন্ডারে কার্যকর হওয়া শুরু হইলো। হ্যাঁ, সো এইভাবে কিন্তু এই জিনিসগুলো এখানে ঘটে গেছে। ঠিক আছে, এখন দেখো আমরা আসবো হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতায়। তো ব্যাবিলনের স্থপতি কে ছিলেন? ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন হচ্ছে হাম্মুরাবি। ওকে, তিনি ছিলেন পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রণেতা, মানে তিনি সর্বপ্রথম লিখিত আইন বা রিটেল ল যেটা আছে এইটাকে তিনি এস্টাবলিশ করেন। ওকে, গিলগামেশের মহাকাব্যে রয়েছে হচ্ছে মহাপ্লাবনের কাহিনী। ওকে, তো গিলগামেশটা কি? গিলগামেশটা হইলো ওই যে আমরা বললাম না যে কিছুক্ষণ আগে যে কিউনিফর্ম লিপিতে, অর্থাৎ এই যে মিশরীয়দের যে লিপি আছে এই লিপিতে লেখা একটা কাব্য, এইটার নাম হচ্ছে গিলগামেশ। এইখানে কি ছিল? গিলগামেশে মোটামুটি হচ্ছে মানে বিভিন্ন আইন বা বিভিন্ন সমাজ ব্যবস্থা এগুলা নিয়ে কথাবার্তা ছিল। ওকে, এটা বলা হয়েছে, দেখো এটা পৃথিবীর সবচাইতে প্রাচীন বুক, এটার নাম কি? গিলগামেশ। এবং সেটা লেখা হয়েছিল কি নিয়ে? এই কিউনিফর্ম লিপিতে। ওকে, তারপরে কি দেখো পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায়? ব্যাবিলনের এই উত্তরের গাথুন শহরের ধ্বংসাবশেষে। এগুলো পরীক্ষাতে আসে যে সবচাইতে প্রাচীন যে মানচিত্রগুলো আছে সেগুলো কোথায় পাওয়া যায়। হ্যাঁ, এগুলো এই টাইম জোনের মধ্যে পাওয়া গেছে। কোথায়? এই ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে। বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেন কারা? এই ব্যাবিলনীয়রা। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে, তোমরা দেখবা পরীক্ষার মধ্যে এই টাইপের প্রশ্ন পাবা। হ্যাঁ, তারপরে আমরা আসি অ্যাশুরীয় সভ্যতা। অ্যাশুরীয়রা আসলে বেসিক্যালি তারা যোদ্ধা জাতি ছিল। হ্যাঁ, তারা মনে করতো যে যুদ্ধই আসলে সার্বজনীন কোনো একটা সমাধান। যে কোনো কিছু টিকে থাকতে হইলে মানুষের যুদ্ধ করার প্রবণতা থাকতে হবে। মানুষকে আসলে মানে যে কোনো কিছু অর্জন করতে গেলেই তাকে যোদ্ধা হইতে হবে। যোদ্ধা না হইলে তোমাকে প্রকৃতিও ধ্বংস করে দিবে এবং তোমার যারা দোসর আছে বা যারা তোমার অপোনেন্ট আছে তারাও তোমাকে অ্যাটাক যে কোনো সময় করবে। তো এই থট গুলাই ছিল হচ্ছে এই অ্যাশুরীয়দের ফিলোসফি। এবং সেই জায়গা থেকে তারা তাদেরকে নিজেদেরকে যোদ্ধা হিসাবে আবিষ্কার করলো। এখন একটা জিনিস খেয়াল করো, যোদ্ধা হিসাবে যখন তারা নিজেদেরকে আবিষ্কার করলো বা যোদ্ধা হিসাবে ঘোষণা করলো, তখন আসলে কি জিনিসগুলার ঘটলো? যোদ্ধা যখন তুমি হইতে যাবা তখন তো তোমাদের গোলা বারুদ লাগবে, অনেক কিছু লাগবে। তার মানে তারা যে লোহার আবিষ্কারটা পাইলো বা লোহার একটা আবিষ্কারের একটা ধারণা ছিল, সেই ধারণাটা থেকে তারা বিভিন্ন জিনিসের আবিষ্কার করলো। যেমন দেখো এই যে লোহার তৈরি অস্ত্র, গোলন্দাজ, এই টাইপের জিনিসগুলা তারা ব্যবহার করা শুরু করে দিল। হ্যাঁ, তারপরে কি দেখো যুগের বিচারে এদের সেনাবাহিনী ছিল সবচাইতে আধুনিক। এবং তারা কি করে? বৃত্তকে 360 ডিগ্রিতে বসবাস মানে ভাগ করে। অ্যাশুরীয়রা কি অক্ষাংশ এবং দ্রাঘিমা কি বলে রেখা ভাগ করে, মানে তারা আসলে ম্যাথে অনেক বেশি স্ট্রং ছিল। হ্যাঁ, তুমি যখন যুদ্ধ করতে যাবা
তখন তোমার সায়েন্স সম্পর্কে অনেক বেশি ভালো ধারণা থাকা লাগবে। তুমি যদি অস্ত্র বানাইতে যাও তোমাকে সায়েন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তো তারপরে কি দেখো, তারা এই যে পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাঘিমা নিয়ে কাজ করতো। তুমি যখন যুদ্ধ করতে যাবা তখন তুমি কোন অঞ্চলটা কোন জায়গায়, হ্যাঁ, এইটা আসলে কিসের ভিত্তিতে নির্ণয় করবা, সেটা হচ্ছে অক্ষ এবং দ্রাঘিমা। তো এইগুলা তারা এই সময়ে ব্যবহার করছে বা এই জিনিসগুলা তারা ইন্ট্রোডিউস করে দিছে পৃথিবীর সাথে। ওকে, তো এইগুলা কিন্তু পরীক্ষাতে সবচাইতে বেশি আসে, যে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে কোন সভ্যতায় বা কারা, অ্যাশুরীয়রা। ওকে, এই টাইপের প্রশ্নগুলো আসবে। এখন আসো, সবচাইতে আমাদের এই মেসোপটেমিয়া সভ্যতার লাস্ট হচ্ছে ক্যালডীয় সভ্যতা। এখন এই ক্যালডীয় সভ্যতা আসলে কি করছে দেখো, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান গড়ে তুলেছিল কে? নেবুচাঁদনেচার। ওকে, তারপরে কি দেখো, নেবুচাঁদনেচার কঠোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করায় তিনি হচ্ছে জেরুজালেমকে ধ্বংস করে দেন, এবং সেই জেরুজালেমের যারা তখন মানে ওইখানে ছিল, ওনার ছিল, কারা ছিল? ইহুদিরা। এই ইহুদিদেরকে বন্দি করেন এবং তাদেরকে মোটামুটি 40 বছরের মতো আটকে রাখেন বা তাদেরকে কারাবন্দি করে দেন, এবং ইতিহাসে এইটাই ব্যাবিলনিয়ার বন্দি দশা নামে পরিচিত। ওকে, তার মানে একটা জিনিস খেয়াল করো, এই যে ক্যালডীয় সভ্যতার মধ্যেই আমাদের এই ব্যাবিলনের উদ্যান বা ব্যাবিলনের যে বন্দি দশা, এই জিনিসগুলা হয়। ওকে, এই জিনিসগুলা হয়। তো এটা বলা আছে দেখো, এই সময় দেখো ব্যাবিলন শহরকে ঘিরে 56 মাইলের একটা চলার উপযোগী দেয়াল তৈরি করা হয়। এই নগরের উপরেই কি বলে, উপর হচ্ছে সম্রাট নির্মাণ করেন ব্যাবিলনের শূন্য উদ্যান। এই 56 কি বলে মিটারের, মাইলের একটা লম্বা পথ, এইটার ঘিরেই বা এইটাকে, এইটা, হ্যাঁ, এই যে এই লম্বা পথটা, এইটাকে ঘিরে ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করে। ওকে, তারপরে কি দেখো, ক্যালডীয় জাতিরা সর্বপ্রথম, এই ক্যালডীয় জাতিদের কি কি আবিষ্কার ছিল? তারা আসলে এই যে দিনকে বা রাত দিনকে টোটাল 24 ঘন্টায় ভাগ করেন। দিনকে 12 ঘন্টা, রাতকে 12 ঘন্টা, এই 24 ঘন্টায় তারা সর্বপ্রথম ভাগ করে। তারা দেখো কি প্রতিদিনকে 12 জোড়া ঘন্টা হিসাবে বিভক্ত করেন, এবং তারা 7 দিনে 1 সপ্তাহ, এই প্রচলনটাও তারা শুরু করে দেন। হ্যাঁ, তার মানে আমাদের পরীক্ষাতে এই জায়গা থেকে কি প্রশ্ন আসতে পারে, বা এই জায়গাতে সবচাইতে বেশি আসা প্রশ্ন হইলো, যেহেতু এই ক্যালডীয় সভ্যতার সময়ে ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান এইটার আবিষ্কার হয়েছিল, তো এইটা আসলে কে আবিষ্কার করছিল? এটা হচ্ছে এই যে ব্যাবিলনের যে বন্দি দশা আছে, বা যেটাতে ইহুদিদেরকে আটকায় রাখা হয়েছিল 40 বছরের মতো প্রায়, তো তাদেরকে আসলে মানে কোথায় রাখা হয়েছিল? ব্যাবিলনের শূন্য উদ্যানে। এই জিনিসগুলো এইখান থেকে আসে। এবং ক্যালডীয়রা কি কি করে? তারা হচ্ছে দিন এবং রাত্রিকে 24 ঘন্টায় বিভক্ত করে, 12 24 ঘন্টা। এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে আসে। ওকে, তো এর বাইরে তোমাদের আর প্রশ্ন আসবে না যদি ক্যালডীয় সভ্যতা। এই গেল আমাদের মেসোপটেমিয়া সভ্যতা। তো দেখো এখানে কিছু কিছু প্রশ্ন, ব্যাবিলনের মানে ঝুলন্ত উদ্যান এটা কোন দেশে ছিল? সিরিয়া, তুরস্ক, ইরাক, ইরান, কোন দেশে? আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা এই নেবুচাঁদনেচার। একটা জিনিস খেয়াল করো, এই যে জিনিসগুলা হয়েছিল, এই যে মানে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা যে জিনিসগুলা হয়েছিল, এটা কোন সভ্যতায় হয়েছিল? এটা হয়েছিল কি ক্যালডীয় সভ্যতায়। এখন ক্যালডীয় সভ্যতাটা কোন সভ্যতার মধ্যে পড়ে? মেসোপটেমিয়া। হ্যাঁ, মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে পড়ে। এখন এই মেসোপটেমিয়া সভ্যতা বলতে কোন অঞ্চলটাকে বোঝায় বলো তো দেখি? মধ্যপ্রাচ্য, এই অঞ্চলটাকে বোঝায়। এখন মধ্যপ্রাচ্য বলতে আমরা কি কি দেশকে বুঝি? ইরাক, ইরান, কাতার, কুয়েত, তুরস্ক, এগুলাকে বুঝি। এখন এইগুলোর মধ্যে যদি স্পেসিফিক করতে বলা হয়, তাহলে কোন দেশকে আমরা স্পেসিফিক করবো? ইরাককে স্পেসিফিক করবো। আমরা তো কিছুক্ষণ আগেই দেখছি। কারণ কি? কারণ এই জায়গাতে টাইগ্রেস, ইউফ্রেটিস, এই নদীগুলার এই জায়গাতে মেইন কানেকশন আছে। তার মানে আমরা এইরকম সেন্স দিয়েও চিন্তা করি, তারপরেও কিন্তু এটার অ্যান্সার ইরাকই হয়। হ্যাঁ, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো ইরাক। ওকে, তো এইভাবে কিন্তু তুমি যদি ভাবতে পারো, বা এই বিষয়গুলাকে আসলে এগুলো মুখস্থ করার জিনিস না, তুমি যখন কয়েকবার রিডিং পড়বা। হ্যাঁ, আর আমরা তো যারা পেইড ব্যাচে স্টুডেন্ট ক্লাস করতেছো বা আছো, তারা তো জানো যে এই যে এগুলার জন্য আমি তোমাদেরকে বই সুন্দর করে বানায় দিছি। জাস্ট হচ্ছে 156 পেজের একটা বই। এই 156 পেজে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের সবকিছু শেষ হয়ে গেছে। তো দেখো কতটা ইফেক্টিভ। তোমরা যখন এগুলো পড়তেছো তখন আসলে বুঝতে পারতেছো যে তোমাদের জন্য টপিক বেস, প্রত্যেকটা টপিকের আসলে কতটা ইফেক্টিভ একটা বই তোমাদেরকে দেওয়া হয়েছে, তাই না? সেই জিনিসগুলো কিন্তু তোমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট বা খুব বেশি এগুলা গুরুত্বপূর্ণ। ওকে, এখন এই 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার দাও। কি বলা হয়েছে? ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে? বলো তো দেখি কে? অ্যারিস্টটল, আলেকজান্ডার, হাম্বুরাবি, নাকি হচ্ছে জুলিয়াস সিজার? কে বলো? আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম যে হাম্বুরাবির যে আইনগুলা ছিল, হ্যাঁ, তো সেগুলো তো আমরা দেখলাম, চোখের বদলে চোখ। তার মানে এটার স্থপতি কে? এটার স্থপতি হলো হাম্বুরাবি। ওকে, তো এগুলা হচ্ছে সহজ সহজ প্রশ্ন। ওকে, এইটা গেল আমাদের মেসোপটেমিয়া সভ্যতা বা আমাদের সবচাইতে প্রাচীন সভ্যতা। মেসোপটেমিয়ার মধ্যে যে 4টা ভাগ ছিল, মেসোপটেমিয়া সভ্যতা সহ যে মেসোপটেমিয়ার অংশগুলা ছিল, সেগুলো আমরা সবগুলো শেষ করলাম। ওকে,
এখন আমরা আসবো হচ্ছে আমাদের মেসোপটেমিয়ার পরবর্তী পর্যায়ে, সেটা হলো কি মিশরীয় সভ্যতা। আমরা যদি এটাকে 2 নাম্বার দিয়ে দিই, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিই। হ্যাঁ, মিশরীয় সভ্যতা। এখন এই মিশরীয় সভ্যতা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক বেশি প্রশ্ন চলে আসে। ওকে, মিশরীয় সভ্যতাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কি বলা আছে দেখো, মিশরীয় সভ্যতা সম্পর্কে যদি আমরা আসি, এইখানে এসে তোমাদের একেশ্বরবাদ, হ্যাঁ, যে সৃষ্টিকর্তা আসলে একজনই, এই ধরনের ধারণাটা চলে আসে এই প্রাচীন মিশরীয় ধর্ম থেকে। হ্যাঁ, এখন এই মিশরীয় সভ্যতাটা কোথায় গড়ে ওঠে? তো তোমরা মিশর যখন কথা শুনবা তখন মনে করবে এটা নীল নদের সাথে কানেক্টেড। এই যে নীল নদের তীরে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়। এবং মিশরদের সবচাইতে বড় আবিষ্কার কি? সবচাইতে বড় আবিষ্কার হইল পিরামিড। হ্যাঁ, পিরামিডের আবিষ্কার। ওকে, এই পিরামিড গুলা আসলে কি করা হইতো? পিরামিড গুলাতে যারা ফারাও রাজা ছিল, হ্যাঁ, ফারাও খুফুর, এই ধরনের কিন্তু পিরামিড গুলার নাম, মানে যারা ওই মিশরের রাজা ছিল তাদেরকে এইগুলার মধ্যে তাদের মমি গুলা রাখা হইতো। হ্যাঁ, তাদের মরা দেহ গুলা রাখা হইতো সংরক্ষণ করে। তো এইগুলা, এই দেখো মিশরীয় সভ্যতার সবচাইতে বড় অবদান হইলো পিরামিড। স্বর্গ লাভের মন্ত্র এবং নিয়ম কানুন আছে কোন বইয়ের মধ্যে? এই যে বুক অফ দ্য, মানে বুক অফ ডেড, এটা মিশরীয় একটা সাহিত্য। এটার মধ্যে স্বর্গ লাভ এবং কি বলে মন্ত্র, বিভিন্ন নিয়ম কানুন। এবং আরো একটা মজার জিনিস কি, এই যে বুক অফ ডেড, এই বইগুলা না, এগুলা হচ্ছে রাজারাই নিয়ন্ত্রণ করতো। মানে তারা মনে করতো যে তারা মৃত্যুর পরে হচ্ছে স্বর্গে যাবে, বা তারাই শুধুমাত্র স্বর্গে যাবে। এই জন্য এই বইগুলাতে তারা বিভিন্ন নিয়ম কানুন যেগুলা ছিল ওগুলা নিজেরা নিজেদের মধ্যে রাখতো। পরবর্তীতে এগুলা এক্সপ্রেস করে দেওয়া হয়। তোমরা এগুলা সম্পর্কে হিস্ট্রি পড়লে এই জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, তারপরে কি দেখো, ফারাও খুফুর কি ছিল? ফারাও খুফুর পিরামিড, বা এটাকে গিজার পিরামিডও বলা হয়। এইটা হচ্ছে সবচাইতে উঁচু, মানে যতগুলা পিরামিড আছে সবচাইতে উঁচু পিরামিডের নাম হচ্ছে ফারাও খুফুর। এগুলা কিন্তু ফারাও রাজা, মানে রাজাদেরকে বলা হয়তো ফারাও। হ্যাঁ, মিশরের যারা রাজা আছে ওদেরকে ফারাও বলা হয়তো, ফারাও রাজা। হ্যাঁ, সে ফারাও খুফুর, এই মানে ফারাও খুফুরের নাম অনুসারে ফারাও খুফুর এই পিরামিডটা করা হয়। এবং এইটা সবচাইতে বড় পিরামিড। এই পিরামিড গুলোর নাম আছে, হ্যাঁ, এক একটা পিরামিডের এক একটা নাম আছে। তো সবচাইতে উঁচু পিরামিডটার নাম হইলো ফারাও খুফুর। ওকে, তারপরে ভাস্কর্য কোথায় অবস্থিত? এইখানেই অবস্থিত। অর্থাৎ বিভিন্ন এই মিশরে বিভিন্ন ভাস্কর্য আছে, তাদের মধ্যে স্ফিংস বা হচ্ছে স্ফুংস এগুলাকে বলা হয়। এই ভাস্কর্যগুলা কোথায় অবস্থিত? এই মিশরে অবস্থিত। ওকে, তারপরে কি দেখো, 1922 সালে প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেন খামেদের সমাধি আবিষ্কৃত হয়। হ্যাঁ, কারা আবিষ্কৃত হয়? তুতেন খামেন, মানে একটা বডি পাওয়া যায়, ওইটাকে তুতেন খামেনের বডির সাথে মিল করানো হয় যে এটা হইলো তুতেন খামেনের বডি, এবং তার সমাধি স্থলটাকে মানে নির্দিষ্ট করা হয়। ওকে, তারপরে কি দেখো, এই যে হায়ারোগ্লিফিক্স, যে বিভিন্ন মানে ইয়া আছে মিশরীয় সভ্যতার মানে লিখন পদ্ধতি আছে, এই হায়ারোগ্লিফিক্স যে লিখন পদ্ধতিটা, এটা মিশরীয় সভ্যতায় মানে নিজেদের বলে দাবি করে যে আমরা এই সভ্যতাটার আবিষ্কার করছি, যেটা দিয়ে পুরো পৃথিবী চলতো। হ্যাঁ, এই সভ্যতাটার মানে এই মিশরীয় সভ্যতাই নিজেদেরকে এটার ওনার মনে করে যে আমরা হচ্ছে এই লিখন পদ্ধতিটার আবিষ্কার করছি। হ্যাঁ, এইখানে আরো কি বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায়। তো কি দেখো, এই যে প্যাপিরাস হইলো একটা নল খাগড়া বা সাদা গাছের বাকল। এইটা বেসিক্যালি এই যে হায়ারোগ্লিফিক্স যে লেখন পদ্ধতি আছে সেই লিখন পদ্ধতির কলম হিসাবে ব্যবহার করা হইতো। এই যে কলম হিসাবে এই প্যাপিরাসের ডালপালা গুলাই হচ্ছে নল খাগড়া। হ্যাঁ, সেই ডালপালা গুলাকে ব্যবহার করা হইতো। ওকে, সে কথাটাই এখানে বলা হয়েছে, লেখার জন্য এটা ব্যবহার করা হইতো। তারপরে কি দেখো, মিশরীয় চিত্রকলা ছিল হচ্ছে কি দ্বিমাত্রিক, মানে 2D টাইপের। এই যে এগুলা চিত্রকলার সাথে কানেক্টেড করা হয়। তুমি যখন এগুলা দেখবা যে এখন না আমাদের পৃথিবী কি কোন সিস্টেমে চলে, 3D তে চলে, তাই না? 3D স্টাইলে সবকিছু চলে। তো ওই অনেক আগেও তারা 2D স্টাইলে সবকিছু ডিজাইন করতো, 2D স্টাইলে। হ্যাঁ, মানে রিফ্লেকটিভ যে জিনিসগুলো ওগুলাকেই তো তুমি 2D 3D এই স্টাইলে দেখতে পাও। তো তাদের দেখো মেধা শক্তি বলো, যা কিছু বলো, তারা অনেক বেশি অ্যাডভান্স ছিল মিশরীয়রা। হ্যাঁ, তারপরে কি দেখো, তারা আরো কি কি জিনিস সূচনা করে? তারা 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর এবং 365 দিনে 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর, এই রীতিতে গণনা শুরু করে। কিন্তু এইখানে মনে রাখবা তারা কিন্তু 7 দিনে 1 সপ্তাহ, এইটা কিন্তু মিশরীয়দের না। এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। কোথায় দেখলাম? দেখো এইখানে, এটা মাথায় রাখবো। কোথায়? এই যে 7 দিনে 1 সপ্তাহ কোথায় দেখলাম? 7 দিনে, এই যে এইখানে 7 দিনে 1 সপ্তাহ কারা চালু করেন? ক্যালডিওরা। হ্যাঁ, মিশরীয়রা অন্যগুলা করেন 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর। হ্যাঁ, এই যে এগুলা 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, মানে মাস এবং বছর নিয়ে কাজ করে হচ্ছে মিশরীয়রা, সপ্তাহ নিয়ে ক্যালডিওরা। হ্যাঁ, 7 দিনে 1 সপ্তাহ, এটা হলো ক্যালডিওরা। ক্যালডিওরা তারা এই কাজটা করে। ওকে, এইগুলা কিন্তু কনফিউজ হওয়া যাবে না, এগুলো মাথায় রাখতে হবে শার্প ভাবে, তাইলে এগুলা থেকে
পরীক্ষাতে যে কোনো প্রশ্ন আসলে তুমি ইজিলি পারবা। ওকে, এখন দেখো আমরা পড়বো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, ওকে, দেখো সিন্ধু সভ্যতা এটা হইলো কি, কোন যুগের নিদর্শনের সাথে মিল আছে? এটা হইলো তাম্র যুগের সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার মিল পাওয়া যায়। সিন্ধু সভ্যতা এটাকে কি বলা হয়? ইন্ডাস সিভিলাইজেশন। ওকে, বা এটা হচ্ছে ব্রোঞ্জ যুগের একটা সভ্যতার সাথে, বা এটাকে এই ব্রোঞ্জ সভ্যতাও বলা হয়। তারপরে দেখো এই সভ্যতাটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? সিন্ধু সভ্যতা এটা ভারতীয় উপমহাদেশের একটা প্রাচীন সভ্যতা। আমরা কি দেখলাম? মধ্যপ্রাচ্যের সভ্যতা দেখলাম, তাই না? মানে বেশিরভাগ সভ্যতাগুলো আমরা দেখলাম মধ্যপ্রাচ্যের, বাট আমরা কিন্তু ভারতীয় উপমহাদেশের সভ্যতা দেখবো, তার মধ্যে একটা হলো এই সিন্ধু সভ্যতা। ওকে, এখন দেখো এটা কোথায় সিন্ধু সভ্যতাটা দেখা গেছে। তো তোমাদেরকে আমি যখন ওই যে আলেকজান্ডার নিয়ে পড়াইছিলাম, হ্যাঁ, কোন কাহিনীটা পড়াইলাম, যে ওই যে আলেকজান্ডার যখন হচ্ছে ভারতবর্ষ জয় করে, হ্যাঁ, জয় করে তিনি হচ্ছে সেলুকাসকে তার সেনাপতিকে যখন ভারতবর্ষের দায়িত্ব দিয়ে তিনি যখন ব্যাবিলনে ফেরত যান, তো তিনি কোন অঞ্চলটা দখল করছিলেন? তিনি কিন্তু এই অঞ্চলটাকে, হ্যাঁ, সিন্ধুর যে অঞ্চলটা, ওকে, এটাকে কিন্তু দখল করছিলেন। অর্থাৎ ভারতের থেকে, যে ভারতীয় উপমহাদেশের একটু দূরে, তোমরা দেখবা ভারত থেকে ইরানে যাওয়ার পথে, তোমরা যদি ম্যাপ বের করো, ভারত থেকে ইরানে যাওয়ার পথে যে হচ্ছে মানে সিন্ধুর অববাহিকাটা আছে, ওইটা কিন্তু তিনি দখল করেন। তো ওই অববাহিকাটাই বেসিক্যালি সিন্ধু সভ্যতার ভিত্তি। সেটাই দেখো এখানে, দেখো দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ণ এই সিন্ধু অববাহিকায়। ওকে, এখন দেখো এটা কোথায়? এই যে পাকিস্তানের সিন্ধু নদীর তীরে প্রায় ৩৫০০ বছরের প্রাচীন হরপ্পা এবং মহেঞ্জোদারো এবং আরো ছোট ছোট কয়েকটা গ্রাম নিয়ে এই সিন্ধু সভ্যতাটা গড়ে উঠেছিল। ওকে, এই মহেঞ্জোদারো কিন্তু একটা মুভি আছে, খুবই ভালো মুভি, তোমরা দেখতে পারো, অনেক আগে ২০১৪-১৫ বা ১৬-১৭ মুভি, ঋত্বিক রোশনের। হ্যাঁ, তো এই মহেঞ্জোদারো কিভাবে ধ্বংস হইলো, যদিও তারা দেখাইছে এটা একটা মহাপ্লাবনের কারণে মহেঞ্জোদারো ধ্বংস হয়ে যায়। তো এইটা আসলে ইতিহাসের বিভিন্ন ভাবে মুভিতে আসলে ইতিহাসকে পুরোপুরি দেখানো হয় না, আংশিক জিনিসকে আসলে একটু আরো মডিফাই করা হয়। সো এই যে অঞ্চলগুলো আছে, হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের আশেপাশে, ভারতীয় উপমহাদেশ বলতে শুধু কিন্তু ভারত না, পাকিস্তান, এগুলো কিন্তু ভারতীয় উপমহাদেশেরই অংশ ছিল। তো এই জন্য কনফিউজ হয়ে না যে পাকিস্তানের সিন্ধু নদীর তীরে বলতেছি মানে ভাই এটা কেমন ভারতীয় উপমহাদেশ হইলো? হ্যাঁ, তো এটা কিন্তু ভারতীয় উপমহাদেশই ছিল। তো সেই অঞ্চলগুলা মিলায়া এই দেখো প্রায় ছোট বড় ১০০ শহর এবং গ্রাম নিয়ে এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। হ্যাঁ, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? অর্থ ছিল হচ্ছে মৃতর ডিবি। হরপ্পা সিন্ধু সভ্যতার একটি কি শাখা নদী বা একটা মানে তীরে, বা মহেঞ্জো নদীর তীরে, মহেঞ্জো তীরে সিন্ধু সভ্যতা অবস্থিত। ওকে, এগুলো বেসিক তথ্য। এবং এই যে আমরা যদি বিভিন্ন জাতিগোষ্ঠী যাই, দ্রাবিড়ীয়গণ এই সিন্ধু সভ্যতা প্রতিষ্ঠা করে। আমরা কিন্তু দেখছি, আমরা প্রথম দিনের ক্লাসেই দেখছি, তাই না? মানে ১ নম্বর লেকচারেই দেখছি যে আমাদের মানব সভ্যতা গুলা কি কিভাবে গঠিত হয়েছে। আমরা দেখছি না যে প্রথমে কারা ছিল? নেগ্রিডো ছিল, হ্যাঁ, নেগ্রিটো। মানে আমরা যদি আমাদের বাংলাদেশেরটা দেখি, তারপরে কি অস্ট্রিক ছিল, তারপরে কিন্তু ৩ নম্বরেই ছিল দ্রাবিড়ীয়, তারপরে ছিল হচ্ছে ভোটসিনীয় বা হচ্ছে মঙ্গোলীয়, যাদেরকে বলা হয়, হ্যাঁ, মঙ্গোলীয়। তো এই যে দ্রাবিড়ীয় যারা ছিল, সেই দ্রাবিড়ীয়রাই এই সিন্ধু সভ্যতা প্রতিষ্ঠা করে। কেমনে করে? তোমরা যদি খেয়াল করো, এই অস্ট্রিকরা কোন জায়গা থেকে? অস্ট্রিকরা হচ্ছে মোটামুটি কোন জায়গাটা থেকে আমরা যদি দেখি, তারা ইন্দো চীনীয় অঞ্চলগুলা থেকে আমাদের ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। মানে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম থেকে অস্ট্রিকরা আমাদের এই নেগ্রিডোদের উৎখাত করে বাংলায় প্রবেশ করে। এখন যদি তুমি দ্রাবিড়ীয়দের চিন্তা করো যে দ্রাবিড়ীয়রা কোন অঞ্চলটা থেকে আসছে, তারা কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাগুলা থেকে আসছে। দ্রাবিড়ীয়রা কোন জায়গা থেকে আসছে? মধ্যপ্রাচ্য। কেমনে আমরা বুঝলাম? কারণ দ্রাবিড়ীয়রা দেখবা তোমরা আফগানিস্তান এবং পাকিস্তানের যে খাইবার গিরিপথ আছে, হ্যাঁ, সেই খাইবার গিরিপথটা তারা ব্যবহার করছে, ব্যবহার করেই কিন্তু বাংলাতে প্রবেশ করছে। এখন একটা জিনিস খেয়াল করো, তারা যদি খাইবার গিরিপথ ব্যবহার করেই বাংলাতে প্রবেশ করে, তার মানে তারা অবভিয়াসলি মধ্যপ্রাচ্যের কোনো একটা জায়গায় ছিল। এখন মধ্যপ্রাচ্যের জায়গা থেকে যেহেতু তারা এই আমাদের ভারতীয় উপমহাদেশে আসছে, তার মানে আমরা ইজিলি এটা বলতে পারি যে তারা হচ্ছে সিন্ধু সভ্যতাটার প্রতিষ্ঠা দেয়। কারণ সিন্ধু সভ্যতা মধ্যপ্রাচ্যের জিনিসগুলোর সাথে কানেক্টেড। কারণ তোমরা যদি রুটটা যদি দেখো যে ভারতীয় উপমহাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায় কিভাবে, তোমরা দেখতে পাবা এইখান থেকে ডিরেক্ট ব্যাবিলনের রাস্তাটা যদি খেয়াল করো, ভারত টু ব্যাবিলন, হ্যাঁ, তাহলে তোমরা দেখতে পাবা ইরান, ইরাক, এই দেশগুলো তোমরা পাচ্ছ। সো আমরা যদি কোনো ইতিহাসকে, বাংলার ইতিহাস বলো, ইন্টারন্যাশনাল ইতিহাস বলো, ইতিহাসকে যদি আমরা কানেক্ট করতে পারি বা কানেক্ট যদি করি, দেখবা ইতিহাস সব দিক থেকেই মিলে যায়। ইতিহাসের মানে কোনো মিথ্যা হয় না। হ্যাঁ, যদিও বাংলাদেশের ইতিহাস অনেক মিথ্যা হয়, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল ইতিহাস কিন্তু এইভাবে তুমি কানেক্ট করে করে মজা নিয়ে পড়তে পারবা, ঠিক আছে। তো যারা আমার ক্লাসগুলো প্রথম থেকে করছো, তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারতেছো, হ্যাঁ। আর যদি নাও বুঝতে পারো সমস্যা নেই, ধীরে ধীরে তোমরা বুঝতে পারবা। ওকে, এই হচ্ছে এখানকার বিষয়। তো সিন্ধু সভ্যতার দেখো প্রধান বৈশিষ্ট্য কি ছিল? পয় নিষ্কাশন ব্যবস্থা, হ্যাঁ।
তাদের মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পয় নিষ্কাশন ব্যবস্থা বা এগুলা ছিল, লাইটিং সিস্টেম অনেক ভালো ছিল। তারপরে সিন্ধু সভ্যতার সবচাইতে কি আকর্ষণীয় নিদর্শন হইলো সিলমোহর। এগুলা বেসিক তথ্য আসে। এবং এই যে 1500 খ্রিস্টপূর্বে সিন্ধু সভ্যতার পতন হয়, বুঝতে পারছো? এবং কেমনে পতন হয় আমরা যদি দেখি, ওই যে আমরা যদি দেখি যে এই যে নেগ্রিটো, অস্ট্রিক এবং দ্রাবিড়ীয় এবং মঙ্গোলীয়, এদের 5-6 হাজার বছর পূর্বে তারা বাংলাদেশে প্রবেশ করে এবং আর্যদের আসার আগ পর্যন্ত তারা কিন্তু ছিল। এখন আর্যরা কত সালে আসছে? 1400 থেকে 1500 বছর পূর্বে। হ্যাঁ, তার মানে আমরা যদি ওই ইতিহাসকে কানেক্ট করি, অবশ্যই 1500 খ্রিস্টপূর্বেই এই সিন্ধু সভ্যতার পতন হওয়া উচিত। কেন হওয়া উচিত? কারণ এই সিন্ধু সভ্যতার সাথে এই 4টা জাতিগোষ্ঠীর কানেকশন আছে। এই 4টা জাতিগোষ্ঠীর কানেকশন আমরা মানে প্রথম ক্লাসে দেখছি যে 1400 থেকে 1500 সাল থেকে তারা 5000 থেকে 6000 খ্রিস্টপূর্ব এই টাইমটাতেই তারা এই এই জায়গাতে বিলং করে। তার মানে যখন এই সভ্যতা বা এই সিন্ধু সভ্যতা বা বিভিন্ন এই এই জাতিগোষ্ঠীগুলার পতন ঘটে, অর্থাৎ যখন আর্যরা আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, তখন কিন্তু এই সভ্যতাগুলা সব ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তার মানে এই যে এই জিনিসগুলাকে যদি আমরা বাংলার সাথেও কানেক্ট করি, এগুলা আর্য পূর্বের বিভিন্ন কাহিনী আমরা ইন্টারন্যাশনাল ওয়েতে পড়লাম, ঠিক আছে? আর্য পূর্ব বিভিন্ন কাহিনীগুলা আমরা এই জায়গাগুলো থেকে বুঝলাম। ওকে, তো এইগুলা হচ্ছে মজার জিনিস তুমি যখন বুঝবা। ওকে, এখন আসো ফিনিশীয় সভ্যতা। তো এই সভ্যতাগুলো আসলে আর তোমাদের কমপ্লেক্স কোনো কিছু নাই, এগুলাতে যা যা কি ইনফরমেশন আছে সেগুলা মনে রাখবা। যেমন ধরো এই এই সভ্যতাটা কোথায়, এইটা হচ্ছে কোন অঞ্চলটাতে, লেবানন এবং ভূমধ্য সাগরে। হ্যাঁ, এই যে দেখো, এই যে লেবানন আর হচ্ছে মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি বলতে ওই ভূমধ্য সাগর, এই এই অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে, হ্যাঁ এই অঞ্চলটাতে এই ফিনিশীয় সভ্যতাটা গড়ে উঠেছে। হ্যাঁ, তারপরে দেখো এই যে ইতিহাসের এগুলো ফিনিশীয়দের পরিচয় হইলো তারা কি শ্রেষ্ঠ নাবিক। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন দেখবা এই যে ভূমধ্য সাগর, লেবানন, মানে পুরোটাই এগুলা সাগর। এখন কোনো একটা সাগরে পুরো একটা জাতিগোষ্ঠীর বা কোনো একটা সভ্যতার আবিষ্কার হইলো, তার মানে তোমার মাথায় একটা কমন সেন্স আসার কথা কি, যে তারা অবশ্যই নৌকা বা নদী বা সাগর এগুলা নিয়ে অনেক বেশি দক্ষ হবে। কারণ তুমি যদি দক্ষ না হও, তাহলে এই জায়গাগুলোতে তুমি টিকতে পারবা না। তো ওই সেন্স থেকেই কিন্তু আমরা বলতে পারি এই ফিনিশীয়রা অবশ্যই নাবিক বা তারা জাহাজ মানে নির্মাতা হিসেবে আছে। এই জন্য কিন্তু তোমার লোকেশনের সাথে ম্যাপগুলা দেখাও জরুরি। তুমি যখন এই যে লেবানন, তারপরে ভূমধ্য সাগর দেখবা, তখন দেখবা এই যে এগুলো সাগর, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই সাগর। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই সাগর। এখন এই সাগরের মাঝে যারা থাকবে তাদের অবশ্যই দক্ষ হইতে হবে, কি কি নাবিক হইতে হবে এবং তাদের জাহাজ নির্মাণ করতে হবে, তোমাকে আর মুখস্থ করতে হবে না। এখন আরো একটা জিনিস খেয়াল করো, তারা যেহেতু নাবিক কিংবা জাহাজ নির্মাতা ছিল, তো ওই সময় তো তারা ক্যালেন্ডার এইগুলো ফলো করতো না। তারা কি ফলো করতো? তারা সবসময় আকাশের দিকে তাকায় থাকতো এবং আকাশের তারা ধ্রুব তারা দেখে দিক নির্ণয় বলো, টাইম নির্ণয় বলো, এই জায়গায় যাওয়া যাবে কিনা বলো, এগুলোর ডিসিশন নিত। সেগুলোর জন্য বলা হয়েছে এদের মূল পেশা ছিল এরা বাণিজ্য করা। এবং যে ফিনিশীয় নাবিকেরা ছিল তারা বাণিজ্যের সময় রাতে রুট ব্যবহার বা রাস্তা বের করতো এই যে ধ্রুব তারা দেখে, এবং তারা যাবে কিনা বাণিজ্য করতে কোনো একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে, তারা ডিসিশন নিত এই ধ্রুব তারাগুলা দেখে। হ্যাঁ, অর্থাৎ তারা দেখে। তারপরে কি দেখো, এরা 22টি ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে বর্ণমালার উদ্ভাবন করেন এবং আধুনিক বর্ণমালার সূচনা তাদের হাত ধরেই হয়। ঠিক আছে, কাদের হাত ধরে? এই ফিনিশীয়দের হাত ধরে হয়। বুঝতে পারছো? এইগুলা হচ্ছে এখানকার ফ্যাক্টর বা এখানকার কি ফ্যাক্টর, এতটুক জানলেই হবে। এর বাইরে এক লাইনও জানার প্রয়োজন নেই, এর বাইরে এক লাইনও জানার প্রয়োজন নাই। তুমি এতটুক জানবা, তাইলে তোমার এই ফিনিশীয় সম্পর্কে হয়ে যাবে। এখন আসো পারস্য সভ্যতা। হ্যাঁ, পারস্য সভ্যতা সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা থাকবে। হ্যাঁ, কারণ ওই যে আমরা যদি মধ্যপ্রাচ্যে যাই, পারস্য থেকেই কি বলে, আমরা তো দেখছি সিন্ধুর রাজা কি বলে দহির, তাদেরকে পারস্য থেকেই তো তারা চলে আসছিল, তাই না? এইগুলা দেখো, এইখানে সেই জিনিসগুলো আছে। পারস্য বর্তমানে কোন অঞ্চলটাকে বোঝায়? এই যে ইরান। হ্যাঁ, ইরানের অঞ্চলটাকে, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলা। বর্তমানে ইরান, এটা হলো আরব মরুভূমির উত্তরে একটা বিস্তীর্ণ সভ্যতা গড়ে উঠেছিল, সেটার নাম ছিল হচ্ছে পারস্য সভ্যতা। ওকে, জরাথ্রুস্ট নামক হচ্ছে ধর্মের প্রবক্তা বা ধর্মীয় মতবাদের নাম কি? এগুলো পরীক্ষাতে আছে। জরাথ্রুস্ট মতবাদ মানে এই টাইম জোনের মধ্যে এই জিনিসগুলো ঘটছে। ওকে, তারপরে কি দরিউস ছিলেন হচ্ছে পারস্যের বিখ্যাত কি সম্রাট? দরিউস কি ছিলেন? দারিউস ছিলেন হচ্ছে পারস্যের বিখ্যাত একজন সম্রাট। পারস্য সভ্যতার অপর নাম কি? অপর নাম ছিল হচ্ছে একমেলিড বা হচ্ছে একামেলিড। ওকে, দুই ভাবে ডাকা যায়। একামেলিডের রাজধানী কি ছিল? রাজধানী ছিল হচ্ছে পার্সিওপলি। এগুলো কিন্তু আসে পরীক্ষাতে। হ্যাঁ, তারপরে কি দেখো, এই যে যারা
জরাথুস্ত্র বা হচ্ছে যারা জরাথুস্ত্র মতবাদের সাথে যুক্ত ছিল তাদের ধর্মাবলম্বীরা মৃত্যুর সাক্ষাৎকারের জন্য কি ব্যবহার করতো, মানে চিলঘর। তারা বিশ্বাস করতো যে যারা মারা যায় তাদেরকে আমরা চিলঘরের মধ্যে নিয়ে আসতে পারি এবং তাদের আত্মার সাথে কথা বলতে পারি। তারা এই জরাথুস্ত্র মতবাদের যারা ছিল তারা এই জিনিসটা বিশ্বাস করতো এবং তারা বিশ্বাস করতো তারা চিলঘর নামক একটা স্থান বা চিলঘর ব্যবহার করে, হ্যাঁ, একটা মানে জাদুকরী বিভিন্ন বিষয় এগুলো ব্যবহার করে তারা আত্মার সাথে কথা বলতে পারে। এই জরাথুস্ত্র মতবাদের মানুষজন ব্যবহার করে। তো তোমরা এটা ভুল ভাইবো না যে ভাই মধ্যপ্রাচ্যে শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী লোকেই ছিল, না, তারা বিভিন্ন মতাদর্শীর লোকে ছিল। পরবর্তীতে ওইখানে ইসলামের একটা বিপ্লব ঘটে, হ্যাঁ, তারপরেই ওইখানে ইসলামের বিভিন্ন শাসন শুরু হয়। ওকে, তারপরে কি দেখো হিব্রু সভ্যতা। তো এই হিব্রু নিয়ে তোমাদের প্রশ্ন আসার চান্স আছে, কারণ ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে যখন কথাবার্তা হবে তখন তোমাদের এই হিব্রু নিয়ে কথাবার্তা আসতেই হবে। কেন, দেখো এখানে প্যালেস্টাইন বা হচ্ছে ফিলিস্তিনের জেরুজালেম নগরকে কেন্দ্র করে যে সভ্যতার গঠিত হয় সেই সভ্যতাটার নাম হইল হিব্রু সভ্যতা। হ্যাঁ, সেই সভ্যতাটার নাম হইলো হিব্রু। হিব্রু মূলত একটা কি ভাষার নাম। ওকে, হিব্রু শব্দের অর্থ হইল নিচু বংশের লোকজন বা হচ্ছে যাযাবর। হ্যাঁ, তোমরা তো সবাই জানো যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে 60 লাখ ইহুদিকে হিটলার কি করলো, হত্যা করলো, তখন মানে ইহুদিরা তখন ইহুদিরা প্ল্যান করলো যে আমাদের আসলে পুরো পৃথিবীর ইহুদিদেরকে এক জায়গায় জড়ো হইতে হবে, আমাদের একটা জায়গায় দখল নিতে হবে, এবং সেই জায়গার দখল হিসাবেই তারা জেরুজালেম বা ফিলিস্তিনের জেরুজালেম এই জায়গাগুলোতে তারা ধীরে ধীরে আসা শুরু করলো। হ্যাঁ, তো তারা কেন আসা শুরু করলো এগুলোর নানান কথাবার্তা আছে, যে এটা পৃথিবীর একটা মিডল পয়েন্ট বা একটা মিডল পয়েন্টের কাছাকাছি জায়গা, সেই জায়গা থেকে তারা ধীরে ধীরে বিস্তার করে পুরো পৃথিবী দখলে নিবে, এই ধরনের প্ল্যান তাদেরকে ছিল। তো ওই যে তারা যেহেতু এক জায়গা থেকে আর এক জায়গায় আসলো, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে শুরু করে তারা জেরুজালেমের দিকে আসলো বা তারা ফিলিস্তিনে আসলো, এবং এই আসা যাওয়া মানুষগুলাকেই বলা হয়েছে যাযাবর। নিজের আসলে তোমার জায়গা নাই, তুমি অন্যের একটা জায়গাতে যাচ্ছ, তো তোমার যখন নিজের জায়গা নাই তার কি তুমি অবশ্যই একটা নিচু বংশের লোকজন বা নিচু এলাকা নিচু লোকজন, তাই না? তোমার কিছুই নাই। তো এই জন্য তাদেরকে এই হিব্রু নামটা দেওয়া হয়, ওই জায়গা থেকে তাদের হিব্রু নামকরণটা আসে। ওকে, বর্তমানে দেখো ইসরায়েলের অধিবাসীরা হচ্ছে এই হিব্রুদের বংশধর, ওই যে বর্তমানে ইসরায়েলে যারা আছে, হ্যাঁ, তাদেরকে হিব্রুদের বংশধর বলা যায়। জেরিকো শহরটি এই কোথায় অবস্থিত, এগুলো অনেক সময় আসে। এখানে প্রায় নগর সভ্যতার পত্তন ঘটেছিল, প্রথম নগর সভ্যতার পত্তন ঘটেছিল, এবং এটাই ছিল পৃথিবীর প্রাচীনতম শহর। এই জেরিকো সভ্যতা, জেরিকো যে শহরটা আছে এটা হলো ইসরায়েলের একটা শহর, এবং এটাকে পৃথিবীর প্রাচীনতম শহরও বলা হয়। ওকে, তো যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন তোমরা আশা করি এগুলো পারবে। ওকে, এতটুকু প্রশ্ন, তো এতটুকু তোমাদের হিব্রু সভ্যতা সম্পর্কে জানলেই হবে। এখন আসে চৈনিক সভ্যতা। চৈনিক বলতেই তো তোমরা বুঝতে পারতেছো যে এটা কোন অঞ্চলকে, চৈনিক বলতে কি চীনকে বোঝানো হচ্ছে, তাই না? এবং চীনকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে উঠেছে বা চীনকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে উঠেছে সেটাকেই বলা হয় হইলো কি চৈনিক সভ্যতা। এখন এই চৈনিক সভ্যতার কিছু বৈশিষ্ট্য আছে, দেখো এটা কোন নদীর তীরে গড়ে উঠেছে, পিত বা হলুদ নদীর তীরে। এই চৈনিক সভ্যতার কোন সভ্যতার কে মেনশন করে, এটা ব্রোঞ্জ যুগকে মেনশন করে। এই যে চীনের মহাপ্রাচীর, এটার কত কিলোমিটার, এটা কত বড়, 8850 কিলোমিটার চীনের মহাপ্রাচীর, এবং চাঁদ থেকে শুধুমাত্র এই পৃথিবীর একটা জিনিসই দেখা যায়। হ্যাঁ, তোমরা যখন চাঁদের দেখে যাবা, হ্যাঁ, বা যারা যাও তারা শুধুমাত্র এই চীনের প্রাচীরটাকেই দেখতে পাবা, পৃথিবীর আর কোনো কিছু দেখা যায় না, সেটা বলা হয়েছে, সেটা দেখতে পাবা এখানে। চীনের মহাপ্রাচীর কোথা থেকে কোথায়, দেখো চীনের উত্তর সীমান্তে অবস্থিত। এই যে চাঁদে দাঁড়িয়ে চীনের মহাপ্রাচীরটাই শুধুমাত্র পৃথিবীর একটা জিনিসই দেখা যায়, সেটা হলো চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীর কোন জায়গার সাথে সংযুক্ত? গোবি মরুভূমির সাথে এটা কানেক্টেড। এগুলো প্রশ্ন আসে। হ্যাঁ, চীনের রাজাকে কি বলা হয়তো? সন অফ গড, এগুলো বলা হয়। কনফুসিয়াস কোথাকার দার্শনিক ছিল, এমন প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলোর আগেই তো আমরা তোমাদেরকে পড়াই, তাই না? পরীক্ষাতে যে প্রশ্ন আসবে একটা টপিক থেকে সেগুলোর ভিত্তিতেই আমরা তোমাদেরকে পড়াই, অন্য কিছু কিন্তু আমরা পড়াই না। হ্যাঁ, এই জন্য তোমাদেরকে আমি ডাইরেক্ট প্রশ্নগুলো বলে দিই, যে লাইনগুলো আমি তোমাদেরকে বলি, এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে আমি বিশ্লেষণ করে পড়াই। ঠিক আছে, তোমাদের ইনডিরেক্টলি অনেক বেশি উন্নতি হবে। ইনডিরেক্টলি না ডিরেক্টলি, বুঝতে পারলে ডিরেক্টলি, না বুঝতে পারলে ইনডিরেক্টলি। আচ্ছা, কনফুসিয়াস কোন দেশের নাগরিক ছিলেন বা কোন দেশের কোথাকার দার্শনিক ছিলেন? তিনি চীনের। দ্য আর্ট অফ দ্য ওয়ার, এটা হচ্ছে সানজু এই গ্রন্থের রচয়িতা, এবং দ্য আর্ট অফ দ্য ওয়ার নিয়ে কিন্তু মুভিও বানানো আছে। তোমরা দেখবে এগুলো এনিমি মুভি কিছু আছে যেগুলা এই বইগুলার থেকেই এগুলা তৈরি করা। ওকে, এখন আসো মায়া সভ্যতা। মায়া সভ্যতা কোথায় বা মায়া সভ্যতা কিভাবে গঠিত হয়েছে? দেখো, এটা মধ্য আমেরিকার মেক্সিকার গুয়াতমালা অঞ্চলে এই জিনিসটার সূত্রপাত হয়, এই যে অঞ্চলটাতে। হ্যাঁ,
মেক্সিকোর। দেখো এটা কোথায়, 20 দিনে মাস, 18 মাসে বছর, এগুলা মায়া সভ্যতার ক্যালেন্ডারে মানে বলা হইতো। এবং মায়া সভ্যতার যে ক্যালেন্ডার ছিল এটা হাবের 1 বছর, মানে মায়া সভ্যতার ক্যালেন্ডারে বলা হইতো যে এটা হাব, মানে হাফ বছর, বছরকে হাফ হিসাবে উল্লেখ করা হইতো। আমরা যেমন বলি 1 বছর, ওটাকে বলা হইতো 1 হাফ। 1 হাফ গুলার এইরকম ছিল যে 20 দিনে মাস হবে, এবং 20 দিনে মাস হইলে 18 মাসে একটা বছর হবে। হ্যাঁ, এটাকে বলা হইতো। এটা হলো মায়া সভ্যতার একটা অংশ। তারপরে আসো ইজিয়ান সভ্যতা। ইজিয়ান সভ্যতা আসলে কোথায়, ওই যে মেডিটেরিয়ান সি এর কোল ঘেঁষে এগুলা তৈরি করা হয়েছে, মেডিটেরিয়ান ওই ভূমধ্য সাগরের ওই লেবানন ওই অঞ্চলটাতে। দেখো এখানে ইজিয়ান সভ্যতা গ্রিক সভ্যতাকে কেন্দ্র করে এটা কি তৈরি করা হয়। গ্রিক সভ্যতার প্রস্তুতি পর্ব বলা হয় ইজিয়ান সভ্যতাকে। কি বলা হয়েছে দেখো, ইজিয়ান সাগরের দ্বীপমালায় ইজিয়ান সভ্যতা গড়ে উঠেছিল এবং বিশ্বের সবচাইতে ঘনবসতি এবং প্রগতিশীল মানে গতিশীল সাম্রাজ্য ছিল মায়া সভ্যতা, ইজিয়ান সভ্যতা। আচ্ছা, ছিল হলো কি মায়া সভ্যতা। আচ্ছা, মায়া সভ্যতা আমরা পরে পড়বো। হ্যাঁ, তারপরে কি দেখো, এটা মধ্য আমেরিকায় বিরাট ছিল। আচ্ছা, মায়া সভ্যতা, মায়া সভ্যতা আমরা তো পরে পড়বো। আচ্ছা, যাই হোক, মায়া সভ্যতা, মায়া সভ্যতা না পড়লেও চলবে। মায়া সভ্যতা এতটুকু মনে রাখো যে এটা মধ্য আমেরিকার একটা সভ্যতা ছিল। হ্যাঁ, এটার মধ্যে মায়া সভ্যতা খেয়াল লেখা আমি নিজেও জানি না। আচ্ছা, এখন আসো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা অনেক বেশি প্রশ্ন আসে, এবং কি কি প্রশ্ন আসে সেগুলো এখানে কালার করে তোমাদের দেওয়া আছে। কি বলা আছে দেখো, গ্রিক সভ্যতা আসলে এইটা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? 1200 অব্দে, মানে খ্রিস্টপূর্ব, খ্রিস্টের জন্মের 1200 বছর মানে আগে। সেটা হলো কি ক্যাস্পিয়ান সাগরকে কেন্দ্র করে এই গ্রিক সভ্যতাটা, প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছে। রোমানরা হেলস দেশকে গ্রিক নামে রূপান্তর করে। হ্যাঁ, হেলস দেশকে গ্রিক নামে রূপান্তর করে। তারপরে গ্রিকের কি বলা হয়েছে, লোকেরা অতীতে কি হেলেনিজ নামে পরিচিত ছিল। হ্যাঁ, কারণ ওটা তো আগে হেলস দেশি নাম ছিল, এই জন্য তাদেরকে হেলেনিজ বলা হইতো। ওকে, তাদের সংস্কৃতি হেলেনিক আখ্যায়িত করা হইতো। হেলেনিক সংস্কৃতিও তাদেরকে আসলে বলা হইতো। হেলেনিক সংস্কৃতি জন্ম হয় মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে। তোমরা সবাই জানো যে সংস্কৃতির বিপ্লবটাই হয়েছে কোন জায়গা থেকে, মিশর থেকে। কারণ মিশরে ওই জায়গাতে তোমরা দেখবো পিরামিড তৈরি থেকে শুরু করে আরো বিভিন্ন যে গ্রাফিটি গুলা আছে, হ্যাঁ, গ্রাফিতি বলো, তারপরে বিভিন্ন স্কাল্পচার তৈরি বলো, হ্যাঁ, ড্রয়িং বলো, এই জায়গাগুলো কিন্তু মিশরেই সর্বপ্রথম শুরু হয়। মিশর থেকে এগুলার আবির্ভাব হয়। তো সেই মিশরের মানে ধারণা থেকেই তৈরি হয়, আসলে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করেই তৈরি হয় এই হেলেনিস্টিক সংস্কৃতি। ওকে, এইটা এখানে বলা হয়েছে। হেলেনিক সভ্যতার দেশ হইলো গ্রিক, মানে হেলেনিক সভ্যতার দেশ হিসাবে গ্রিক পরিণত হয়। তার মানে এখান থেকে কি পয়েন্ট কি মনে রাখবা, যে গ্রিককে আসলে বলা হইতো কি, গ্রিক আগে কি নামে পরিচিত ছিল? হেলস নামে পরিচিত ছিল, হেলাস নামে পরিচিত ছিল। এখন এই হেলাস থেকেই তোমরা হেলেনিক সভ্যতা বলো, হেলেনিক সংস্কৃতি বলো, হেলেনিজ বলো, এই সবগুলা তৈরি হয়েছে। এখন হেলেনিজ মানেই মনে করবা যে এটা গ্রিক বা হচ্ছে গ্রিক সভ্যতার সাথে কানেক্টেড। হ্যাঁ, এখান থেকে এই সবগুলা লাইনে মনে রাখতে পারবো এই একটা কথা দিয়ে। তারপরে দেখো, গ্রিক জাতি হইলো কি গ্রিস দেশ, মানে গ্রিক বলতে ওই গ্রিক দেশকে বোঝানো হয়তো। এখন এই গ্রিকদের বিভিন্ন মার্কেট ছিল বা বাজার ছিল, এগুলাকে আগোরা নামে ডাকা হইতো গ্রিক ভাষায়। ওকে, তারপরে গ্রিকের যে চিত্রকর্ম বা অঙ্কন গুলা, তার মধ্যে দেখো মৃৎপত্রের গায়ে বিভিন্ন অঙ্কন করা হইতো। এবং এই গ্রিকরা কি করে, পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম অঙ্কন করে। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই হেলেনিক সংস্কৃতি বা হেলেনিক সভ্যতার ধারণাটা কোন জায়গা থেকে আসছে? মিশরের থেকে আসছে। এখন মিশরীয়রা কিসে দক্ষ ছিল? তারা কিন্তু অঙ্কনে দক্ষ ছিল। এখন তারা অঙ্কনে দক্ষ থাকলেও তারা জাস্ট স্কাল্পচার ভিত্তিক অঙ্কনে বেশি দক্ষ ছিল। স্কাল্পচার বলতে কি বোঝানো হয়, মানে বাংলাটা তোমার কি বলি, স্কাল্পচারের মানে হইলো কি ভাস্কর্য। হ্যাঁ, তারা ভাস্কর্য তৈরিতে, যে তারা ফারাও যে রাজারা ছিল তারা চাইতো যে তাদের একটা করে মুখোশ তৈরি করুক বা মুখ তৈরি করুক, এগুলাতে তারা অনেক বেশি এক্সপার্ট ছিল। তো তাদের এই ধারণাগুলা থেকেই ধীরে ধীরে এই গ্রিকরা তাদের ওই ধারণা থেকে হেলেনিক সংস্কৃতি তৈরি করে। হেলেনিক সংস্কৃতিটা কি, মিশরীয় যে সংস্কৃতিটা আছে ওইটার একটা অ্যাডভান্স লেভেলের সংস্কৃতি। ওকে, মিশরীয় যে কালচারটা আছে ওই কালচারের একটা অ্যাডভান্স কালচার হইলে এই হেলেনিক কালচার। এখন এই হেলেনিস্টিক বা এই যে হেলেনিক যে কালচারটা আছে, এই কালচারটা থেকে তারা চিন্তা করলো যে আমরা পুরো পৃথিবীকে একটা ম্যাপের মাধ্যমে আমরা আয়ত্তে নিয়ে আসবো। হ্যাঁ, যে কোথায় কি আছে, কোন জায়গাটা কিভাবে তৈরি, এটা আমরা একটা ম্যাপের মাধ্যমে নিয়ে আসবো। এই কাজটাই করে হচ্ছে গ্রিকরা। কিসের ভিত্তিতে? এই হেলেনিস্টিক সংস্কৃতির ভিত্তিতে। যেহেতু হেলেনিস্টিক সংস্কৃতি কোনো একটা সংস্কৃতিকে আগে থেকে ফলো করতেছে, তার মানে অবভিয়াসলি যে সংস্কৃতিকে ফলো করতেছে সেই সংস্কৃতি থেকে অ্যাডভান্স জিনিস তারা তৈরি করতে পারবে। তার ফলশ্রুতিতেই কিন্তু তারা মানচিত্রটা পৃথিবী রেখে ফেলে। হ্যাঁ, তো এইটাই ছিল হচ্ছে মানচিত্রের কাহিনী এবং গ্রিক সভ্যতার কাহিনী। ওকে,
এখন দেখো গ্রিক সভ্যতা আসলে কাকে কাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, কি বলা হয়েছে দেখো, গ্রিক সভ্যতা, স্পার্টা, অ্যাথেন্স, তারপরে অ্যাথেন্সে ছিল হচ্ছে নগর রাষ্ট্র। তো এইগুলা তোমরা বুঝতে পারবা। এই যে একটা মুভি আছে না, 100, 100 কি জানি আমার মনে নাই, শুধু মনে হয় 100, ওই মুভিটা দেখো তাইলে তোমরা বুঝতে পারবা এই যে গ্রিকস, অ্যাথেন্স থেকে মানে স্পার্টা কিভাবে একজন আরেকজনের সাথে যুদ্ধে লেগে যায়। হ্যাঁ, এই দুইটার পার্ট মনে হয় মুভির আছে, অনেক আগে আমি এটা দেখছি। তো তাদের আসলে কিভাবে লাইফ স্টাইলটা তৈরি হয় এগুলো অ্যাডমিশনের পরে দেখো, এখন দেখার দরকার নেই, তাইলে তোমরা এগুলা সম্পর্কে ভালো বুঝতে পারবা। হ্যাঁ, আর যারা ল নিয়ে পড়বা তাদেরকে তো হচ্ছে এই ধরনের জিনিসগুলা, মানে এই টাইপের মুভিগুলো তোমাকে দেখতেই হবে, কারণ তোমাকে একটা সাবজেক্ট পড়ানো হবে ফার্স্ট ইয়ারে, ওইটার নাম হচ্ছে জুরিসপ্রুডেন্স। হ্যাঁ, জুরিসপ্রুডেন্স মেইনলি হচ্ছে একটা ফিলোসফিক্যাল সাবজেক্ট। এই ফিলোসফিতে তোমাদের এই গ্রিকদের বিভিন্ন বিষয়, তারপরে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিগুলাকে কিভাবে কাজ করে মানুষের ফিলোসফিতে, ওইগুলোর উপর ভিত্তি করে কিভাবে আমাদের আইন কানুন তৈরি হইলো, এই সমস্ত কমপ্লেক্স জিনিস ওই জুরিসপ্রুডেন্সে পড়ানো হবে তোমাদের ফার্স্ট ইয়ারেই, যেখানেই তোমরা পড়ো না কেন। হ্যাঁ, চান্স পাওয়ার পরে তো ওইসব ফিলোসফিক্যাল ম্যাটার তোমার বোঝার জন্য এই টাইপের মুভিগুলা, মানে গ্রিস, স্পার্টার যে ব্যাপার স্যাপার গুলো আছে। হ্যাঁ, শুধু ট্রয় মুভি দেখলে কাজ হবে না, তখন আরো অনেক কিছু একটু অ্যাডভান্স টাইপের তোমাদের দেখতে হবে। তো যাই হোক না কেন, তখন তোমরা এগুলো পারবা। জাস্ট আমি একটু তোমাদের ওভারভিউ দিলাম। মানে একটা ক্লাস যদি মন মতো নিতে চাই 3-4 ঘন্টা ক্লাস চলে যাবে। তো তোমাদের তো আসলে অত সময় নাই, তোমাদের তো অত সময় নেই অ্যাডমিশনে এত টাইম ধরে ক্লাস করার, যত ক্লাসই হোক না কেন। তো হোক, ব্যাপার না, আমরা আসলে প্রয়োজন অনুসারে ক্লাস নেব। ওকে, এগুলো এখান থেকে চলে গেল। তারপরে কি দেখো, 20 থেকে 60 বছর পর্যন্ত এই যে রাষ্ট্রের প্রয়োজন ছিল, তাদের শ্রম দিতে হইতো, এখনো কিন্তু এগুলো করা হয়। তোমরা দেখবে ওই যে টটেনহামে কিছুদিন আগে থেকে অবসর নিল না সন মিনিউং, মানে কোথায়, সাউথ কোরিয়ার প্লেয়ার। তো সাউথ কোরিয়ার প্লেয়ার সনের, আমি ওর নামটা জাস্ট তোমাকে বলি, সন টটেনহাম থেকে এখন সে হয়তো বা বার্গার লিগে খেলতে গেছে। বার্গার লিগ বলতে কোথায় বোঝায়, মানে যুক্তরাষ্ট্রের লিগ, তাই না? তোমরা সবাই জানো এটা, মজা করে কিন্তু বলে। যাই হোক না কেন, তো এই সনকে কিন্তু বলা হয়েছিল যে তোমার 28 বছর পর্যন্ত, হ্যাঁ 28 বছর, মানে এরকম একটা ছিল যে কারো যদি 28 বছর হয়ে যায় তাকে 4 বছরের শ্রম দিতে হবে। হ্যাঁ, দক্ষিণ কোরিয়াতে। কোথায়? সেনাবাহিনীতে। তুমি যদি ছেলে হয়ে থাকো বা মেয়ে হয়ে থাকো, তোমাকে 28 বছর পরে, 28 বছরের পরে যে কোনো একটা টাইম বা একটা সময়ে তোমাকে ওই জায়গায় শ্রম দিতে হবে, সেনাবাহিনীতে কাজ করতে হবে। তো এই কাজটা কিন্তু তাকে দেওয়া হয়েছিল, এবং তাকে একটা শর্ত দেওয়া হয়েছিল যে তুমি যদি কোনো একটা কাপ জিততে পারো আমাদের দেশের হয়ে, তাইলে তোমার এইটা মৌকুফ করা হবে। তো সে জিতে গেছিল, যার কারণে তাকে আসলে আর ওই কাজটা করতে হয় না, সেনাবাহিনীতে যাইতে হয় না ফুটবল খেলা ছেড়ে। তো এই ধরনের ফিলোসফি গুলা কিন্তু এই জায়গা থেকে চলে আসছে। হ্যাঁ, যে 20 শতক থেকে 60 শতক, মানে 20 থেকে 60-এর পর্যন্ত রাষ্ট্রের প্রয়োজনে ব্যয় করা লাগতো এই যে স্পার্টা এবং অ্যাথেন্স এই নগরীগুলাতে। তাছাড়া তো সৈন্য পাইতো না মানুষজন। হ্যাঁ, আর এই 20 বছরের আগে পর্যন্ত যে লেভেলের মানে বডি স্ট্রাকচার দরকার, তোমরা যখন 100 মুভিটা দেখবা, সেই 100 মুভিতে দেখা যায় যে রাজাদের যারা ছেলেপেলে থাকে তাদেরকে গাছের সাথে বাঁধা হয়। হ্যাঁ, বেঁধে মনে করো চাবুক দিয়ে পিটানো হয়। কেন পিটানো হয় জানো? মানে বড় বড় চাবুক দিয়ে। ধরো বাচ্চার বয়স 7 বছর, তখন থেকে তাকে প্রতিদিন একবার করে চাবুক দিয়ে পিটানো হয় আধা ঘন্টা। মানে ও জাস্ট মরে যাবে না এমন টাইপ পর্যন্ত। কেন? কারণ তাদের বডি স্ট্রাকচারটা যাতে যুদ্ধের ময়দানে গেলে এইসব যাতে মানে নর্মাল আঘাতে যাতে কোনো কিছু না হয়, এইভাবে তাদেরকে বিল্ড আপ করা হইতো। হ্যাঁ, মজা পাবো এই মুভিগুলো দেখে, ওগুলাতে আছে। তো এই 20 বছর পর্যন্ত তাদের এই ধরনের ব্যাপার স্যাপার গুলো থাকতো। তো তাদের বডি গুলাকে এইভাবে তৈরি করা হইতো, তারপরে তারা রাষ্ট্রের প্রয়োজনে ঢুকে যাইতো। এই যে স্পার্টা, অ্যাথেন্স এই নগরের যারাই ছিল, মানে এই নগর রাষ্ট্রের যারাই ছোট ছোট যে নগর রাষ্ট্রগুলা ছিল, এই ছোট ছোট নগর রাষ্ট্রগুলাই। ওকে, নগর রাষ্ট্র বলতে কি বোঝানো হয়? নগর রাষ্ট্র বলতে এখন তোমাকে যদি আমি বলি, মানে এই যে পৌরসভা আছে না বাংলাদেশের, এই ধরনের পৌরসভা ছোট 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 ছোট, এগুলা হচ্ছে একটা নগর রাষ্ট্রের মতো জায়গা। হ্যাঁ, এটা দেখো, এই যে এথেন্স এবং স্পার্টার মধ্যে যে লোমহার্ষক যুদ্ধ হয়, হ্যাঁ, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পেলোপনশিয়ার যুদ্ধ। এই পেলোপনশিয়ার যুদ্ধকে কেন্দ্র করেই ওই 100 মুভির মেইন ফিলোসফিটা গঠিত। ওকে, এখন দেখো, এই যুদ্ধে পতন ঘটে কার? অ্যাথেন্সের। নগর রাষ্ট্র অ্যাথেন্সে সূচিত হয় পৃথিবীর প্রথম গণতন্ত্র। হ্যাঁ, এখানে গণতন্ত্র, এগুলো বেশি তথ্য আছে। গণতন্ত্রের সূতিকা কার হইলো, বা মানে গণতন্ত্রের শুরুটা হয় কোথা থেকে? গ্রিস থেকে। এই যে অ্যাথেন্সের গোত্র, এগুলাকে কি বলা হয়তো? অ্যারিওপেগাস। হ্যাঁ, ইতিহাসে ট্রয় হচ্ছে এই নগরীটা কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত। তো এগুলো প্রশ্ন আর কি আসছে, তো তোমরা এগুলো একটু করে দেখবা, তাইলে তোমাদের হবে।
এখন দেখো এই যে গ্রিস কথা আসছে, আবার সক্রেটিসকে নিয়ে কথা আসবে না, এটা তো হইতে পারে না। হ্যাঁ, এইখানে বলা আছে দেখো, সক্রেটিস ছিলেন একসময় শ্রেষ্ঠ দার্শনিক। তিনি ছিলেন কি যুক্তিবাদী দর্শনের উপর বিশ্বাস করা একজন লোক। সফিস্ট বলা হইতো যারা এই ধরনের যুক্তিবাদী কথাবার্তা বলতো। হ্যাঁ, তাদের ফিলোসফি যারা এস্টাবলিশ করতো তাদেরকে বলা হইতো সফিস্ট। সক্রেটিসকে হেমলক বিষপানে হত্যা করা হয় এবং তার পূর্ব মুহূর্তটা হইলো এইটা। হ্যাঁ, এই জায়গাতে সক্রেটিস হইলো এইটা। হ্যাঁ, এই জায়গাতে প্লেটোকে জানো, প্লেটো হইলে এই যে এই ব্যক্তি। এখন একটা জিনিস খেয়াল করো, যখন সক্রেটিসকে এই বিষপানের মানে হত্যার রায় দেয়া হয়, হ্যাঁ, তখন প্লেটোর বয়স ছিল কত, 18 নাকি 20 বছর, আমার ঠিক খেয়াল নাই, 18 বছর মনে হয়, 18 থেকে 20 এইরকম, মানে খুবই ছোট ছোট একজন মানুষ। কিন্তু এই চিত্রতে তাকে কেন বৃদ্ধ দেখানো হয়েছে জানো? এই যে এটা তো সবচাইতে ইতিহাসের সবচাইতে বেশি, এইখানে তার বন্ধু আত্মীয় স্বজন সবাই আছে। হ্যাঁ, সক্রেটিসের যে তুমি বিষ পান কইরো না, এইখানে অনেকেই এই যে পিছনে যারা আছে, হ্যাঁ, এই যে এইখানে যে দাঁড়ায় আছে, সে সক্রেটিসকে বলছে যে তোমাকে আমি এই জায়গা থেকে জেল থেকে বের করে দিচ্ছি, তুমি পালিয়ে যাও, তোমার মৃত্যুর প্রয়োজন নাই, তুমি পালিয়ে যাও। এই রকমের তাদেরকে মানে সক্রেটিস যাতে মারা না যায় প্রত্যেকে চাইছিল এই জায়গাতে। বাট এই সময়ে কিন্তু বসে এখানে প্লেটো ছিলই না। কিন্তু প্লেটোকে কেন দেখানো হয়েছে? প্লেটোকে দেখানো হয়েছে যে এই বৃদ্ধ আকারে দেখানো হয়েছে, মানে কি, কারণ এই সক্রেটিসের যা কিছু আমরা জানি সক্রেটিস সম্পর্কে, সক্রেটিস কিন্তু নিজে লেখা যায় নাই। সক্রেটিস সম্পর্কে আমরা যা কিছু জানি সবকিছুই প্লেটো লেখছে। হ্যাঁ, সবকিছুই প্লেটো লেখছে। এই জন্য মনে করা হয়, যেহেতু এটা একটা মানে একটা ছবি দ্বারা তোমাকে একটা মানে ইতিহাস বর্ণনা করা হয়েছে, এই জন্য এই জায়গাতে তাকে তার প্রতিকৃতি বা তার আলাদা একটা রূপ সত্তা হিসাবে এই জায়গাতে প্লেটোকে দেখানো হয়েছে। এই জন্য 18 বছরের বয়স থাকা সত্ত্বেও তাকে এখানে বৃদ্ধ দেখানো হয়েছে। হ্যাঁ, এগুলা হচ্ছে মজাদার জিনিস, এগুলা ভালো লাগে। হ্যাঁ, যদি তুমি বুঝে বুঝে জানো এগুলা। তো এই যে বিষ পানে কেন হত্যা করা হইলো, এগুলা যদি তুমি লিগ্যাল ফিলোসফির উপর কিছু বই পড়ে থাকো, আমি এটা কোথায় যেন পড়ছিলাম মনে নাই। হ্যাঁ, অনেক বই পড়ছি জীবনে, আসলে মনে নাই কোথায় কি পড়ছি, বইয়ের নাম আমার মনে থাকে না, কাহিনী অনেক পড়ছি, মনে নাই আসলে কোথায় কি পড়ছি। তো এই বিষ পানের ফ্যাক্টটাও খুবই মজাদার একটা ফ্যাক্ট। মানে জাস্ট এই যে সক্রেটিসকে বলা হয়েছিল যে তুমি জাস্ট মেনে নাও যে তুমি যা বলছো তা আসলে কি না, ঠিক না, তাইলেই তোমাকে আমরা ছেড়ে দিব। কিন্তু সক্রেটিস মানে নাই। হ্যাঁ, তো যাই হোক না কেন, বাদ দাও, এগুলো বলতে গেলে সারা রাত চলে যাবে। এখন দেখো সক্রেটিসের শীর্ষ মানে গ্রন্থ কি কি ছিল? রিপাবলিক ছিল, এরিস্টটলের পলিটিক্স ছিল, এগুলো আসে অনেক সময় পরে পরীক্ষাতে। হ্যাঁ, এই প্লেটো দর্শন স্কুলের প্রতিষ্ঠা করেন। তারপরে ম্যাকিয়াভেলি কি বই লেখেন, দা প্রিন্স বই লেখেন আধুনিক রাষ্ট্রের। তো এইগুলা হচ্ছে এখানকার বিষয়, এইখানে বিষয়। তো তোমরা যদি আমাদের এই খুলনা ইউনিভার্সিটির ল থেকেও ভর্তি হও, হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটির ল থেকেও ভর্তি হও, তোমরা ফার্স্ট ইয়ারে যদি জুরিসপ্রুডেন্স ক্লাসটা, আমাদের একজন স্যার আছে ইসকা রহমান, হ্যাঁ, ইয়ামিন রহমান ইসকা, স্যারের যদি তোমরা ক্লাসটা পাও, তাহলে তোমাদেরকে এই সমস্ত জিনিস খুবই ভালো করে শেখানো নিয়ে আমাদেরকে পড়াইছিল, আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। মজা পাবা তোমরা তখন। হ্যাঁ, তখন দেখবা এই সমস্ত ফিলোসফিক্যাল বিষয় তোমার মাথায় গেঁথে যাবে। ওকে, ফিলোসফি কিন্তু সহজ জিনিস না। হ্যাঁ, ভাইবো না যে এটা আসলে কি। ফিলোসফি কিন্তু বোঝা খুবই টাফ জিনিস, খুবই ইন্টারেস্টিং জিনিস, তোমার মাথা খারাপ করে দিবে ফিলোসফি। আচ্ছা, তো এইখানে আমরা গ্রিক দেব দেবী এবং তারা কিসের কি দেবীতা ছিল এগুলার এইখানে তোমাদেরকে ইয়া করে দিয়ে দিছি। হ্যাঁ, তোমাদের ওই নির্ভরে অ্যান্সার স্ট্যাক বইও আছে, মানে তোমরা যারা পেইড ব্যাচে আছো তোমাদেরকে যে আমরা বইটা দিছি ওইটার মধ্যেও আছে। এগুলো মুখস্থ করবা। জিউস কি ছিল, অ্যাপেলো কি ছিল, হেরা কি ছিল, অ্যারিস কে ছিল, অ্যাফ্রোদিতি কে ছিল, হ্যাঁ, আর্টেমিস কে ছিল, নিক কে ছিল, হ্যাঁ, নিকে কে ছিল, এগুলা কার কিসের দেবী ছিল, এগুলো কিন্তু আসে পরীক্ষাতে, প্রত্যেকটাই আসছে, আসে না, প্রত্যেকটাই আসছে। তারপরে গ্রিকদের বিভিন্ন উক্তি, এই যে এইগুলা যে উক্তিগুলো আমি দিয়ে দিছি এর বাইরে তোমাদের উক্তি আসে নাই। হ্যাঁ, তারপরে তাদের কার কি বই, কার কি নাটক, সবগুলো এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো তোমরা পড়বা। হ্যাঁ, ওকে। এখন আসো গ্রিক সভ্যতা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। কি বলা আছে দেখো, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, এগুলো হচ্ছে অনেক সময় পরীক্ষাতে আসে যে নিচের কোন সিকোয়েন্সটা ঠিক। তো তোমরা এটাকে এইভাবে মনে রাখবা, এস তে হচ্ছে সক্রেটিস, পি তে প্লেটো, এতে অ্যারিস্টটল, এতে হচ্ছে আলেকজান্ডার, এই চারটা। হ্যাঁ, মানে প্রথমে সক্রেটিস ছিল, তার স্টুডেন্ট ছিল প্লেটো, প্লেটো এর স্টুডেন্ট ছিল অ্যারিস্টটল, অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিল আলেকজান্ডার, যে আলেকজান্ডার আমাদেরকে
ভাই আমরা কততে দেখছি 326 না, 326-এ ভারতবর্ষ আক্রমণ করে, না 327-এ খ্রিস্টপূর্ব, 26-27-এ খেয়াল নেই। তারপরে দেখো এখানে 325-এ মনে হয় তিনি, না 324-এ তিনি কোথায় যান, ব্যাবিলনে যাওয়ার পথে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। হ্যাঁ, আর আলেকজান্ডারের সাথে কিন্তু সরাসরি আমাদের কানেকশন আছে। হ্যাঁ, বাদশা সিকান্দার যাকে এই প্রাচ্যের দেশে বলা হইতো, তাই না, আলেকজান্ডারকে তো বলা হইতো, তার সাথে কিন্তু আমাদের এই বাংলার খুব ভালো সম্পর্ক আছে। ওকে, এখন দেখো এই দর্শন শিক্ষার কেন্দ্র একাডেমি, হ্যাঁ একাডেমি এই প্রতিষ্ঠা করেন কে, প্লেটো। এটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। আদর্শ রাষ্ট্রের ধারণাটা কার, প্লেটোর। হ্যাঁ, লাসমিয়া নামক শিক্ষা প্রতিষ্ঠান কে তৈরি করেন, এটা হইলো প্লেটো। তারপরে সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল, এই তিনজনকে কি বলা হয়, ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় এই তিনজনকে, সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল, মানে বৃদ্ধদের মধ্যে সবচাইতে বেশি অভিজ্ঞ মানুষ। ওকে, তারপরে কি বলা হয়, পৃথিবীতে মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন, এগুলো আসে যে ব্যাবিলনে। আমরা তো এটা পড়ছি আগে, আলেকজান্ডার ব্যাবিলনে। হ্যাঁ, তিনি হচ্ছে ভারতবর্ষ জয় করে তার কি বলে ম্যাডিসনে তিনি ফিরে যাওয়ার পথে ব্যাবিলনে তিনি মৃত্যুবরণ করেন। হ্যাঁ, ব্যাবিলনে তিনি মৃত্যুবরণ করেন, এটা তো আমরা আগে দেখে ফেলছি। ওকে, এখন দেখো রোমান সভ্যতা। ইতালির রোমকে কেন্দ্র করে এই রোমান সভ্যতা গঠিত হয় কত সালে, আজ থেকে প্রায় 2000 খ্রিস্টপূর্বে। এটি হচ্ছে নদীমাতৃক একটা সভ্যতা নয়। রোম সভ্যতা গড়ে উঠেছিল কি দিয়ে, নগর রাষ্ট্র দিয়ে, তাই না। তারপরে কি দেখো, রোম সভ্যতার কি মানে প্রতিষ্ঠাতা হচ্ছে রোমিউলাস, রাজা রোমিউলাস। রোমিউলাসের নাম অনুসারে এই রোমের নামকরণ করা হয়। তারপরে অগাস্টাস হলে তিনি হচ্ছে রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট এবং শেষ সম্রাটের নাম অগাস্টুলাস। হ্যাঁ, এগুলো মনে রাখবে, এগুলোই রোম নিয়ে তোমাদের প্রশ্ন আসে, আর বেশি আসে না। এখন আমরা পড়বো জুলিয়াস সভ্যতা। জুলিয়াস সভ্যতা কি, ওই তোমরা জানো না, জুলিয়াস সিজারের একটা ডায়লগ ছিল যে ভিনি বিডি ভিকি, মানে এলাম দেখলাম এবং জয় করলাম। তো তিনি এটা ব্রিটেন দখল করে কিন্তু এই ডায়লগটা দিছিলেন। এই যে জুলিয়াস সিজারের নাম অনুসারেই এই জুলিয়াস সভ্যতাটা তৈরি হয়। এটা কত, এই যে 2000 বছর পূর্বে রোমান সভ্যতার শাসক হিসাবে তিনি শাসন করতেছিলেন। হ্যাঁ, তারপরে কি দেখো, এই যে জুলিয়াস সিজার ব্রিটেন আক্রমণ করেন কত 55 অব্দে, এবং তিনি সহজেই ব্রিটেন দখল করে নিয়ে ভিনি বিডি ভিকি, ভিনি বিডি ভিসি না ভিকি, ভিকি মনে হয়। হ্যাঁ, তো তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। এই তিনটা স্মরণীয় একটা ডায়লগ, তাই না। তারপরে সার্পেন্ট অফ দা নাইল, এইটা হচ্ছে রানী ক্লিওপেট্রা নামে পরিচিত। তারপরে মিশরের রানী ক্লিওপেট্রিয়ার সাথে একটা খুবই ভালো সম্পর্ক, প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল জুলিয়াস সিজারের। দুনিয়াতে যত প্রেম, প্রেম কি ধ্বংসের একটা কারণ, এই দিকেও সেম কাহিনী ঘটে গেছিল। এগুলা ইতিহাস বলে আমাদের। এখন আমরা বলবো রোমান সভ্যতা। রোমান সভ্যতা বলতে কি বোঝানো হয়, ঐতিহাসিক দেখো, কনস্টান্টিনোপল বা তুরস্কে অবস্থিত এই রোমান সভ্যতা। কনস্টান্টিনোপল নগরী কোথায়, বাইজেন্টাইন, ওই যে ধরো এইটার স্থানগুলার নাম। হ্যাঁ, এগুলো কনফিউজড কিছু নাই, এটা বাইজেন্টাইন সাম্রাজ্যের কি রাজধানী ছিল। ইস্তাম্বুলের প্রাচীন নাম ছিল হচ্ছে ওই বাইজেন্টাইন, এই স্থান নাম। কনস্টান্টিনোপল বা এই বাইজেন্টাইন, এগুলোর পতন হয় কত সালে, 1453 সালে। ওকে, তারপর রোমান সভ্যতার অবদান, আইন প্রণয়ন, তারপরে গম্বুজের ব্যবহার করে তিনি অনেক কি করেন, এগুলা মানে এখানে ছিল। তারপরে এখানে আকুয়াডাস্ট বা হচ্ছে পানি কিভাবে ব্যবহার করা হয়, প্রযুক্তি নির্ভর, সেগুলার ব্যবহারে এখানে ব্যবহার করা হয় সর্বপ্রথম। তারপরে হচ্ছে প্যান্থিয়ন, রোমদের হচ্ছে ধর্ম মন্দিরের নাম। তো এগুলা সম্পর্কে তোমরা একটু করে ডাকবো। আর এইখানে কিছু তথ্য দেওয়া আছে, যেমন হচ্ছে একটা ডিরাম। হ্যাঁ, এগুলা কি বোঝায়, ওই যে একদিন আমাকে কে জানি প্রশ্ন করছিল যে ভাই কিছু কিছু দেখলাম বিশ্ববিদ্যালয়ে এরকম ল রিলেটেড বা এই বিভিন্ন টার্ম বা টার্মিনোলজি আসে, তো সেগুলো কোথা থেকে আসে, এই জায়গা থেকে। হ্যাঁ, সরকারের ঘোষণাপত্র, এটাকে একটা ডিউরাম বলা হইতো। হ্যাঁ, রোমের জনপ্রিয় দর্শবাদিক মানে দার্শনিক মতবাদ হচ্ছে স্টোইক মতবাদ। স্টোইক মতবাদ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যায়। তোমরা যদি চাও এগুলোর মজা নিতে, তাইলে এগুলো লিখে সার্চ মারবা। হ্যাঁ, স্টোইকবাদ বলতে কি বোঝানো হয় বুঝতে পারবা। রোমানদের ভালোবাসার দেবীর নাম কি, তবে ইনিট কাব্যের লেখককে, সিটি অফ গড এই কাব্যের লেখককে। সিটি অফ গড 2002 সালের বেস্ট মুভি, তাই না। তোমরা যারা দেখছো সিটি অফ গড, মানে এটা তোমার IMDb রেটিং এ গেলেও টপ 10 এর মধ্যে মনে হয় পাবা, পৃথিবীর সব 10টা মুভির মধ্যে। গডফাদার, তারপরে এগুলো পাবা, সিটি অফ দ্য গড, এগুলা অ্যাডমিশনের পর দেখবা, চান্স পাওয়ার পরে। তারপরে কি দেখো, চান্স পাওয়ার পরে যারা মিশির আলী সিরিজ পড়ো নাই, তারা ওইটা পড়বা। মিশির আলী সিরিজ পড়তে গেলেই তোমার কতগুলা 58টা বই পড়তে হবে।
অ্যাডমিশনের পরে মনে রাখবা যে কমপক্ষে 100 বই পড়বা আর 100 মুভি দেখবা, তারপরে ভার্সিটি লাইফে আসবা। এবং সে মুভি শুধু এইসব আলতু ফালতু কমার্শিয়াল মুভি না, দেখবা হচ্ছে আইএমডিবি রেটিং এ সার্চ দিবা, আইএমডিবির ওয়েবসাইটে যাবা, গিয়ে ওইখানে টপ যে 100 মুভি আছে, হ্যাঁ টপ 100 মুভি, সেই টপ 100 মুভি দেখে যাবা, ভালো লাগুক আর না লাগুক বসে বসে দেখবা। মনে করো দিন করে মুভি দেখবা, রাত করে বই পড়বা। প্রথমে মিশির আলী সিরিজ যদি তোমার পড়া থাকে ভালো, অন্য কোনো সিরিজে যাবা। যদি তোমার থ্রিলিং জিনিস ভালো না লাগে, তুমি অন্য ইয়াতে যাইতে পারো, বিভিন্ন অন্য জনরায় যাইতে পারো। হ্যাঁ, এইগুলা কাজ করবা। অ্যাডমিশনের পর 2 মাস 3 মাস ফ্রি বসে থেকে কি করবা? এগুলার সাথে প্রেম করবা, করে দেখবা একটা মানুষ হয়ে তুমি ইউনিভার্সিটিতে চলে আসতেছো। তখন দেখবা সিনিয়ররা তোমাকে র্যাক দিলে তোমার হাসি পাবে। হ্যাঁ, মনে হবে যে কি বাচ্চা কাচ্চা কাজ করতেছে, মানে তোমার ফিলোসফি ডেভেলপ হবে। ওকে, এখন দেখো কি বলা আছে, বর্তমান মেক্সিকো সিটি, ওই যে আইজেক সভ্যতা, লাস্ট সভ্যতা এটা, কি আজটেক সভ্যতা, এটা কোথায়? মেক্সিকো সিটি যেখানে অবস্থিত ছিল সেখানে এই সভ্যতার গঠিত হয়। পৃথিবীর পিরামিড গুলো হচ্ছে গ্রেট পিরামিড, এগুলো কোথায়, মানে পৃথিবীর পিরামিড কি হচ্ছে চুলুলার গ্রেট পিরামিড, এটা কোথায় অবস্থিত? এটা অনেক সময় আসে যে এটা কোথায়, এটা মেক্সিকোতে অবস্থিত। এই যে এটা মেক্সিকো, মেক্সিকো ইউএসএ এগুলো পাশাপাশি সব। ওকে, তারপর দেখো ইনকা সভ্যতা। ইনকা সভ্যতার সাথে তোমরা খুবই পরিচিত, কারণ কি জানো? দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকা, তোমরা যে ব্রাজিল, আর্জেন্টিনা, হ্যাঁ সাউথ আমেরিকার কোপা আমেরিকা দেখো না, সেই কোপা আমেরিকার দেশগুলা সবগুলাই এই যে ইনকা সভ্যতার সাথে কানেক্টেড। হ্যাঁ, এই যে এগুলা দেখো, এই যে ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, পেরু, বলিভিয়া, প্যারাগুয়ে, চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে। আর একটা কাজ তোমাদের দিই, সেই কাজটাকেই, যেহেতু হইলো আমরা ইন্টারন্যাশনাল জিকে পড়তেছি, তাই না? যেহেতু আমরা আন্তর্জাতিক জিকে পড়তেছি, তোমাদের কাজ হইলো যে ম্যাপটা আছে, হ্যাঁ ম্যাপটার এইরকম করে ধরে ধরে, হ্যাঁ প্রত্যেকটা দেশ সম্পর্কে তথ্য তোমরা মুখস্থ করা শুরু করবা। মানে তথ্য বলতে কি, কোথায় কোন দেশগুলো আছে মুখস্থ না, খালি দেখবা। যেমন দেখো এই যে এখানে আর্জেন্টিনা, তোমাকে যদি বলা হয় আর্জেন্টিনা কোন জায়গায় অবস্থিত, কোন মহাদেশে, তখন তুমি যাতে বলতে পারো যে এটা সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকায়। হ্যাঁ, আমেরিকায় আমেরিকায় আমেরিকায়। ব্রাজিল কোথায়, প্যারাগুয়ে কোথায়, এইরকমই এইভাবে একটু মানে দেখবা, মানে ম্যাপটা না, মানে মজা নিয়ে দেখবা যে আসলে এই দেশটা এখানে কেন, হ্যাঁ এই দেশটা এই 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 জায়গাতে কেন। মানে ম্যাপটাকে তুমি প্রথমে এরকম করে চোখ বন্ধ করে 4 ভাগ করে নিবা। হ্যাঁ, নিয়ে তুমি চিন্তা করবা যে ম্যাপে যদি আমি এই জায়গাতে যাই, হ্যাঁ রাশিয়া, ওকে, ওই যদি মাঝখানে এইদিকে আসি, মধ্যপ্রাচ্যের দেশগুলো, ওকে, আমি যদি এইদিকে আসি, এইদিকে আসি, এইদিকে যাই, কি কি পাবা? এইভাবে এইভাবে কল্পনা করবে। একদিনের বিষয় না কিন্তু, ম্যাপ তুমি মুখস্থ করলেও মনে রাখতে পারবা না, যখন তুমি জিনিসগুলোকে ফিল করবা। এগুলো ফিল কখন করবা? যখন পড়তে ইচ্ছা করবে না তখনই ফিল করবা, বসে বসে বিকালবেলা যখন ইচ্ছা তখন। তো তখন তোমার দেখবে এগুলো জিনিস খুবই ভালো লাগতেছে, মজা লাগতেছে। হ্যাঁ, এগুলা। তারপরে কি বলা আছে দেখো, এখানকার সম্রাট, তাদেরকে কি বলা হয়, মাসুপিসি তৈরি করেন এই যে এখানকার ইনকা সভ্যতায়। কত সাল থেকে কত, এই দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চলকে বেসিক্যালি ইয়া করে, এই যে পেরু কোথায়, এই যে এটা, হ্যাঁ পেরু অঞ্চলকে কেন্দ্র করে মেইনলি ফোকাস করে এই ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। ওকে, যেমন আমরা দেখলাম কি মেসোপটেমিয়া সভ্যতা, মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ, এবং মেইন যদি বলা হয় ইরাক, সেই রকম এইটা মেইন যদি বলা হয় পেরু, আর বিভিন্ন দেশগুলো তো আছে। আধুনিক সভ্যতা হিসাবে এটাকে বিবেচনা করা হয়। হ্যাঁ, এবং এটা দেখো বিশ্ব ঐতিহ্য মাচু পিছু কোথায় অবস্থিত, পেরুতে অবস্থিত, এগুলো এখানে বলা আছে। ওকে, এখন দেখো এখানে কি বলা আছে, কি প্রশ্ন আছে, ইতিহাসের শ্রেষ্ঠ নির্মিত মানে নির্মাতা কাদের বলা হয়, ভারতীয়দের, মিশরীয়দের, নাকি ব্যাবিলনীয়দের? এটা 1 নম্বর প্রশ্ন, এটার একটু অ্যান্সার করো। আমি একটু আসি, 1 মিনিট। কোপা আমেরিকা কিন্তু কাকে কোপাবো? তোমার 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 জন্য ভালো দিক কি, কে কমেন্টটা করলা? ইফতেখার নাইম, তোমার জন্য ভালো দিক তুমি ফুটবল খেলা বোঝো না। হ্যাঁ, ফুটবল খেলা না বোঝা খুবই ভালো দিক।
ফুটবল খেলা সম্পর্কে নলেজ না থাকাও খুবই ভালো দিক। কেন জানো? তোমার যদি ফুটবল খেলা থাকে, বিশেষ করে তো তোমার কোপা আমেরিকার টিম মানে তোমার লাগবেই। হ্যাঁ, ব্রাজিল, আর্জেন্টিনা এগুলা যখন তুমি সাপোর্টার হবা, দেখবা তোমার আসলে রাতে ঘুম হবে না। হ্যাঁ, যে আজকে এই হইলো ওই হইলো। যেমন ধরো বার্সা ফ্যানদের যারা আছে, তাদের কত সাল থেকে, 15-র পর থেকে তারা তো ইউসিএল যেতে নাই, প্রায় 10 বছর। তুমি বোঝো যখন রিয়াল মাদ্রিদ বারবার কাপ নিয়ে যায় তখন কেমন লাগে। তারপরে মনে করো ধরো এই যে তুমি যদি ফুটবল খেলা দেখো, ওই যে আর্জেন্টিনা বিশ্বকাপ পাইলো, ব্রাজিল পাইলো না, তখন কেমন ফিল গুলা হয়। তো তোমার জন্য খুবই ভালো যে তুমি কোপা আমেরিকা বোঝো না, এটা খুবই ভালো জিনিস। এটাকে তুমি কোপা কুপিতে নিয়ে গেছো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটার অ্যান্সার কে কি করছো দেখি। একের খ মিশরীয়দের। মিশরীয়দের, হ্যাঁ এটা মিশরীয়দের। ওকে, এটা বলা হয়। তারপরে কি দেখো, ফিলিস্তিনের জেরুজালেম কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে ওঠে? সুমেরীয়, আকাশীয়, ব্যাবিলনীয় এবং হিব্রু। বলো এটা কি হবে? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন যদি আমি এটাকে দিয়ে দিই। হ্যাঁ 2। কি বলা হয়েছে? ফিলিস্তিনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে কোনটা গড়ে ওঠে? সুমেরীয়, আকাশীয়, ব্যাবিলনীয় নাকি হিব্রু? কোন সভ্যতা? বলো দেখি এটা কি অ্যান্সার করো। 2-এর দুইয়ের ডি অ্যান্সার করেছে মনিরা উম্মে কুলসুম। আমিন ভুইয়া ঘ। হ্যাঁ গুড, এটা হিব্রু। আমরা কিছুক্ষণ আগেই দেখছি, তাই না? হিব্রু, এটা হিব্রু। ওকে, এখন দেখো মাচু পিচু কোথায় অবস্থিত? এই তো আসছে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার কোথায়? পেরুতে। জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন। ওকে, তো এই টাইপের প্রশ্ন আসলে তোমরা পারবা। এইটা গেল আমাদের সভ্যতা নিয়ে যা কিছু আছে। এখন আমরা বলবো ধর্ম নিয়ে। হ্যাঁ, ধর্ম নিয়ে। তো ধর্মের পার্টটা আসলে বোঝানোর অত কিছু নাই, যেহেতু একটা ইতিহাসের অংশ। ওকে, তো এইটা থেকে আমার সাজেশন কি কি থাকবে তোমাদেরকে আমি সেইটা বলে দিই। এইখান থেকে তোমরা জাস্ট মানে এগুলোই রিডিং করবা। হ্যাঁ, আর এই যে দাগানো গুলা পরীক্ষাতে আসা প্রশ্ন, যেমন ধরো এরকমের প্রশ্ন আসছে, মুসা আলাইহিস সালামের ওপর কি নাজির হয়? হ্যাঁ, তারপরে ধরো দাউদ আলাইহিস সালামের ওপর কি নাজিল হয়? এই টাইপের প্রশ্নগুলো তোমাদের আসবে। তো সো তোমরা এগুলাকে খুবই ভালো করে পড়বা। ওকে, এগুলাকে ঢাকানো যায়, এগুলা পড়বা। দেখবা এই যে, তারপরে এই যে কোরআন সম্পর্কে এতটুকু প্রশ্ন, কতগুলা কি আছে, কোরআন শব্দের অর্থ কি, কোরআন মানে সংরক্ষণ করে কে, এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে পড়বা। এইখান থেকে সবগুলো এগুলো। ওকে, আমি এগুলাকে তোমাদের রিডিং পড়ায় দিব না, এগুলাকে দিব না। ওকে, তোমাদের নির্ভরে অ্যান্সার স্ট্যাক বইয়ের মধ্যেও এগুলো আছে। আবার তুমি যখন এই যে এইখান থেকে এগুলো পড়বা, হ্যাঁ, তখন এগুলো ইজিলি বুঝবা। এগুলা ইতিহাসের অংশ। ইতিহাস পড়া সব থেকে বিরক্তকর, পড়ানো তোমাদের পড়াও বিরক্তিকর। এগুলা পড়বা মানে এগুলা বুঝতে হয় না। ইতিহাস মানে তোমাকে মুখস্থ করতে হবে। বাট আমি তোমাদেরকে যে ওই যে সভ্যতাগুলা পড়াইলাম যেভাবে, ওগুলোতে তো বোঝার জিনিস আছে বা বিভিন্ন ব্যাপার আছে, ওগুলা কিন্তু এই জন্য টাইম নিয়ে পড়াইছি। এগুলাকে তোমরা এখান থেকে দেখবা। আর এই ধর্ম রিলেটেড প্রশ্ন কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসে সেগুলাকে বলি। সবচাইতে বেশি প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্ম নিয়ে প্রশ্ন। ওকে, তারপরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মোটামুটি এই 3টা বিশ্ববিদ্যালয়ে ধর্ম নিয়ে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। মানে প্রশ্ন অ্যানালাইসিস করেই তো আমি তোমাদের এগুলো তৈরি করে দিছি, যার কারণে ধর্ম নিয়ে প্রশ্ন আসে। আর ইসলাম ধর্ম নিয়ে সবচাইতে বেশি প্রশ্ন আসে এটা। ওকে, মানে ইসলাম ধর্ম নিয়ে কি কি প্রশ্ন আসে 100% তুমি যদি কমন পাইতে চাও, এইখানে রিডিং গুলা জাস্ট দিও, আর কোনো কিছু লাগবে না। হাদিসের অর্থ কি, এই যে কতগুলা সহি হাদিস আছে, তারপর সহি বুখারীর প্রকৃত প্রণেতার বা লেখকের মানে প্রকৃত নাম কি, সবগুলা এখান থেকেই পড়বা, আর কিচ্ছু পড়বা না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে সবকিছু এখানে তথ্য দেওয়া আছে। হ্যাঁ, এগুলাকে রিডিং করে নিবা। এগুলাকে পিডিএফ তো তোমাদেরকে আমি দিয়ে দিব। আর পিডিএফ ডাউনলোড, এই যে তোমরা আমাকে কমেন্ট করো যে ভাই পিডিএফ ডাউনলোড করতে পারি না। পিডিএফ এ যখন তোমরা ক্লিক দাও, হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে তোমার 2টা অপশন থাকে। এই জায়গায় একটা ডাউনলোডের চিহ্ন থাকে, আবার এইখানেও লেখা থাকে যে ডাউনলোড করুন, ডাউনলোড করুন। কেন ডাউনলোড করতে পারো না তাই তো আমি বুঝি না। ওইটাতে ক্লিক দিবা, ডাউনলোড হবে। এখন যদি ডাউনলোড না হয় তাহলে প্রবলেম কার? প্রবলেম হলো তোমার ফোনের অথবা কোনো একটা জিনিসের। কারণ এটাকে যখন আমি দাগায় দিই, এটা কমপক্ষে 100 MB বেশি হয়ে যায়, 100 MBর বেশি পিডিএফ হয়ে যায়। হ্যাঁ, 100 MB। ঠিক আছে, সো ডাউনলোড হবেই, কেন হবে না? যদি না হয় তাইলে বুঝবো ওটা তোমার প্রবলেম, ওটা আমার প্রবলেম না। ডাউনলোড না হয়, সব স্টুডেন্টের হচ্ছে, তোমার হচ্ছে না কেন? বুঝতে পারছো? সো ডাউনলোড নিয়ে কোনো প্রশ্ন আমাকে করবা না যে ভাই কেন ডাউনলোড হচ্ছে না। কারণ
এইটা হইলো মানে ডাউনলোড না হওয়ার অপশন নাই, অবশ্যই হবে। আর যদি না হয় তাহলে তোমার ডিভাইসের প্রবলেম বা তোমার নেটের প্রবলেম। ডাউনলোড হবেই, কেন হবে না? ওকে, কারণ আমি তোমাদের ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করে দিই, লিঙ্কে ক্লিক দিবা, ডাউনলোড অপশন আসবে, ড্রাইভ থেকে ডাউনলোড করে নিবা। ওকে, এইটা এগুলা এখান থেকে পড়বা। এই যে নামাজ বা সালাত সম্পর্কে এখান থেকে, জাকাত বা হজ সম্পর্কে, কত প্রকার কি কি, এগুলা পরীক্ষাতে আসা প্রশ্নগুলাই কিন্তু তোমাদেরকে আমি প্যারালাল টেক্সট করে দিছি। হ্যাঁ, খলিফা ইসলামের খলিফা সম্পর্কে তোমরা সবকিছু জানবা। হ্যাঁ, এগুলা এগুলা রিডিং পড়াইতে গেলে তোমাদের বিরক্ত লাগবে। এখন দেখো এই যে হিন্দু ধর্ম সম্পর্কেও সেম ভাবে দেওয়া আছে হিস্ট্রি। ওকে, তারপরে দেখো এই যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে এগুলো বেসিক তথ্য দেওয়া আছে, মানে ধর্ম রিলেটেড যা কিছু আছে, খ্রিস্টান ধর্ম সম্পর্কেও এখানে সবকিছু দেওয়া আছে। ওকে, এগুলাকে তোমরা রিডিং করবা। ইহুদি ধর্ম সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে সবকিছু এখানে দেওয়া আছে। ধর্ম নিয়ে আমি তোমাদেরকে এগুলো পড়াই না। ওকে, এগুলো তোমাদের পড়লেই হবে, এগুলা পড়লেই হবে। ওকে, তো এইখান থেকে দেখো এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুঝছো, এগুলা থেকে প্রশ্ন আসে। ওকে, ধর্ম রিলেটেড তোমরা এগুলাকে একটু রিডিং দিবা, তাইলে সবকিছু করবা। ওগুলাতে কমপ্লেক্স কোনো কিছুই নাই, জাস্ট রিডিং দিবা, কি কি প্রশ্ন আসে, কোন জায়গা থেকে আসে, ওগুলাই তোমার কাভার হয়ে যাবে। এখন যখন তোমার কাভার হয়ে যাবে তখন তো আর ওগুলা দিয়ে তোমার টেনশনের কিছু নাই। ওকে, এখন আমরা পড়বো নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠী এবং উপজাতি, এগুলা নিয়ে। ওকে, এখন দেখো আমরা কিন্তু বাংলাদেশের যে উপজাতিগুলাকে যত মানে মানে ভালো করে পড়ি, অত ডিটেলস কিন্তু ইন্টারন্যাশনালে পড়া লাগে না। ওকে, ইন্টারন্যাশনালে একটু কম কম করে পড়লেও হয়, বুঝতে পারছো? ইন্টারন্যাশনালে একটু কম কম করে পড়লেও হয়। অফলাইনে কোথায় পড়ান স্যার? আপনি কি খুলনায় থাকেন? হ্যাঁ, আমি নিজে খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, 4th বর্ষে। আমি তোমাদের অফলাইনে পড়াই না। হ্যাঁ, কারণ খুলনা ইউনিভার্সিটিতে কেন অফলাইনে পড়াই না তুমি ভর্তি হইলে বুঝতে পারবা। এই যে তোমাদের ক্লাস নিয়ে আমি 9টা to 5টা ক্লাস করে, তাহলে আমার সেই এনার্জি থাকে না। হ্যাঁ, যে তোমাদেরকে অফলাইনে পড়াই, তারপরে অনলাইনে হয়তো বা ফিউচারে পড়াইতেও পারি, আবার নাও পড়াইতে পারি। তো অনলাইনে তো তোমাদেরকে আমি আমার নিজের সেকেন্ড ইয়ার থেকে পড়াই, ফার্স্ট ইয়ারের শেষের দিক থেকে। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকেই আমি স্টুডেন্ট পড়াই, তার মানে প্রায় 4 বছর ধরে তোমাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, অনলাইনে দেখে আরো কতদিন পড়াইতে পারি, অফলাইনে আমি পড়াই না, বুঝতে পারছো? আচ্ছা, বিষয়। ওকে, এখন দেখো এই যে মানব প্রজাতিকে বা মানব জাতিকে 4টি নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে, এটা তো আমরা আগে দিনেই দেখছি, তাই না? বাংলাতে 4টা। যাই হোক, এখন দেখো এই যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী কোথায়? ককেশীয় অঞ্চলগুলো। ককেশীয় অঞ্চল বলতে রাশিয়ার আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেগুলা। পৃথিবীর নানান জাতির সৃষ্টি হয় কি কারণ, কি ভৌগোলিক কারণে, এটা আমরা জানি। পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি, তাদেরকে কি নামে ডাকা হয়? তাদেরকে বলা হয় পিগমি, যারা হচ্ছে কঙ্গের অধিবাসী। হ্যাঁ, এগুলো। তারপরে কি দেখো, আর্যদের আদিবাসীর স্থল ছিল কোথায়? এই যে ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চলে। বুঝতে পারছো ওরা কিভাবে কানেক্টেড হয়? প্রথম ক্লাসেই কিন্তু আমরা পড়ছি যে উরাল পর্বতের দক্ষিণে বিস্তীর্ণ তৃণভূমিতে তারা চলে গেছে। বলতো দেখি, এই উরাল পর্বতের দক্ষিণের বিস্তীর্ণ তৃণভূমি দ্বারা কোন অঞ্চলটাকে বোঝানো হচ্ছে? ওই সেই ইরানের অংশটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ইরানের অংশটাকে বোঝানো হচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, তাই না? যে যেখানে হচ্ছে আমাদের কি মেসোপটেমিয়া সভ্যতার সূচনা হয়েছে, ওই অঞ্চলটাকে বললাম, বুঝতে পারছো? সেইটাকে দেয় উরাল পর্বত। যদি তোমরা দেখো এইখানে রাশিয়া, ধরো এইটা পুরোটা রাশিয়া, এই যে উরাল পর্বত, এটা দক্ষিণ দিক। হ্যাঁ, দক্ষিণ দিক কোন দিকে আসবে? এইদিকে আসবে। হ্যাঁ, এইদিকে আসবে দক্ষিণ দিকে। তো মানে তুমি যদি উপর থেকে নিচে আসো, এই নিচের দিকে আসবে। হ্যাঁ, কারণ তো তোমরা দেখছো ম্যাপে, ওইদিকে পশ্চিম, পূর্ব, তারপরে উত্তর, দক্ষিণ, তাই না? নিচের দিকে আসবে। তো ম্যাপটা থাকলে ভালো হইতো। ম্যাপটা আসলে আজকে আমার আনার কথা খেয়াল নেই, নাইলে তোমাদের ম্যাপে দেখায় দিতাম। ওকে, তারপরে এইদিকে দেখো, এখানে বলা আছে কি উরাল পর্বতের দক্ষিণে এই যে আর্য জাতিগণ ইরান থেকে এসেছিল। ওকে, আর্যদের আর কি বলা হয়েছে। ভারতের প্রথম উত্তর পশ্চিম সীমান্তে এবং পাঞ্জাব সীমান্তে তারা বসতি স্থাপন করেছিল। মানে ওই কোন অঞ্চলটা দেখো, উত্তর পশ্চিম অঞ্চল বা হচ্ছে সীমান্ত পাঞ্জাব অঞ্চল বলতে ওই সিন্ধু অঞ্চলটাকে বোঝানো হচ্ছে। সিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল। দক্ষিণ ভারতের আদিবাসীদেরকে দ্রাবিড়ীয় নামেও অভিহিত করা হয়। দক্ষিণ আদিবাসীদের, দ্রাবিড়ীয়রা দেখতে কিন্তু কালো ছিল। হ্যাঁ, দ্রাবিড়ীয়রা দেখতে কালো ছিল, এবং তোমরা দেখবা সাউথ ইন্ডিয়ান যারা নায়ক আছে তাদেরকে দেখতেও একটু কালো লাগে। অর্থাৎ এই যে ভারতের দক্ষিণের অঞ্চল, দক্ষিণাত্যের মানে দক্ষিণ অঞ্চল, সাউথ যে অঞ্চলটা আছে ওইটার কথা বলা হয়েছে। দক্ষিণের কি টোডা উপজাতির মধ্যে বহু স্বামী বিবাহ আছে। পরীক্ষাতে আসা বেসিক প্রশ্ন এগুলা দেখবা। এইখান থেকে দেখো, এগুলা বারবার পরীক্ষাতে আসা প্রশ্ন।
বারবার। কি কি দেখো, কোন উপজাতি কোথায় বসবাস করে, এই প্রশ্নগুলা, কোন উপজাতি কোথায় বসবাস করে, এই প্রশ্নগুলা। ঠিক আছে, দেখে নাও একটু, কারণ এগুলা পরীক্ষাতে তোমাদের বারবার আসবে। ঠিক আছে, এগুলা বারবার আসবে। এগুলা বারবার আসবে। ওকে, এইখান থেকে প্রত্যেকটাই দেখো, আফ্রিদি উপজাতি কোথায় বসবাস করে, গোখরা উপজাতি কোথায় বসবাস করে, যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কি, রেড ইন্ডিয়ান, হ্যাঁ, নিউজিল্যান্ডের আদিবাসীদেরকে কি বলা হয়, মাউরি বলা হয়, প্রত্যেকটাই। তারপরে দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি, জুলু, হ্যাঁ, হটেনটন কাকে বলা হয়, দক্ষিণ পশ্চিম আফ্রিকার। হান শব্দের অর্থ কি, বুশম্যান উপজাতি বতসোয়ানার, হ্যাঁ, তাতার উপজাতি রাশিয়ার। ওকে, জুলু হচ্ছে কোথার, নাটালের উপজাতি। এই প্রত্যেকটাই প্রশ্ন পরীক্ষাতে আসবে। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে চীনের সবচাইতে বেশি উপজাতি, হ্যাঁ, বা চীনের বিভিন্ন উপজাতি নিয়ে। দেখো কি বলা হয়েছে, চীনের সবচাইতে বৃহৎ বা বৃহত্তম মুসলিম সম্প্রদায় হইল কি, হুই মুসলিম সম্প্রদায়। হ্যাঁ, হইল হুই মুসলিম সম্প্রদায়। এরা কোথায় বসবাস করে, এরা হচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে। তো তোমাদের পরীক্ষাতে এই জায়গাতে সবচাইতে বেশি প্রশ্ন আসে যে চীনের কোথায় আসলে কোন অধ্যুষিত এলাকায় মুসলিমরা বেশি বসবাস করে, হ্যাঁ, মুসলিমরা বেশি বসবাস, সেটার নাম হলো জিনজিয়াং প্রদেশ। ওকে, এখন দেখো এই যে জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে কি উইঘুরে। ওকে, এটাও পরীক্ষাতে আসে। আফগানিস্তানের কোথায়, দেখো আফগানিস্তানের পশতুন উপজাতির সংখ্যা সবচাইতে বেশি, হ্যাঁ, তাদের আদি নাম কি, মংতাং। ওকে, মনতাং। তারপর রুয়ান্ডায় ক্ষমতায় বিলুপ্তকারী বিভিন্ন, তাদের নাম কি, তুর্চি, এগুলো বিভিন্ন আছে। তারপরে দেখো এই যে অ্যাক্সিমোরা শিকারের জন্য কুকুর চালিত গাড়ি ব্যবহার করে, হ্যাঁ, তাদের নাম কি, স্লেজ। এগুলো পরীক্ষাতে কিন্তু ডাইরেক্ট আসে। অ্যামাজন রেইন ফরেস্টে গভীরে কি পিরিপকুরা উপজাতি বসবাস বা উপজাতির লোকজনকে পাওয়া গেছে। ওকে, এগুলো আসে। দেখো এই যে চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি, এটা দেখো, এটা কি হবে বলো। এটা 43তম বিসিএস এ আসা প্রশ্ন। বিসিএস এ আসা প্রশ্নগুলোও কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক সময় চলে আসে, এই জন্য এগুলা জানতে হবে, এগুলো সম্পর্কে তোমাদের জ্ঞান রাখতে হবে। ওকে, তাহলে এটা কি হবে দেখো তো দেখি, তুর্কমেন, উইঘুরে, তাজিক নাকি হচ্ছে কাজাক, বলো এটা কি, এটা সবাই জানো। এটা কি হবে বলো তো দেখি, এটা ধরো 1 নম্বর প্রশ্ন আমি দিয়ে দিলাম, এটার অ্যান্সার কি হবে? একের বি মনিরা। ওকে, একের বি, হ্যাঁ, একের বি উম্মে কুলসুম, একের বি, তার মানে কি উইঘুরে। ওকে, উইঘুরে। এখন দেখো আমরা কিছু বেসিক জিনিস সম্পর্কে জানবো এবং এটা দিয়ে আমাদের আজকের লেকচার শেষ হয়ে যাবে। কি বলা আছে, রাষ্ট্র এবং জাতি, মানে বিভিন্ন রাষ্ট্র এবং জাতি সম্পর্কে আমরা জানবো। তো এইখানে কিছু বিষয় আছে, যেমন কি দেখো এই যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে, অ্যারিস্টটল, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আধুনিক রাষ্ট্রের জনক কাকে বলা হয়, আধুনিক রাষ্ট্রের জনক বলা হয় হচ্ছে ম্যাকিয়াভেলিকে। দ্য প্রিন্স এটা কার, ম্যাকিয়াভেলির। দ্য মডার্ন স্টেট এটা কার লেখা, এমআর ম্যাকাইভার। তো যখন যেটা যেখানে আমি দিছি সেটা সেই রিলেটেড গ্রন্থগুলাও পরীক্ষাতে আসা। ওকে, তারপরে কি দেখো, শক্তি নয় ইচ্ছাই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, এটা কার কার এটা হচ্ছে টি.এইচ. গ্রিন বলেছেন। তারপরে কি দেখো, মানব সমাজগুলা হচ্ছে ক্রমবর্ধমান, কিসের ফল বা কিভাবে গড়ে উঠেছে, এটা কে বলেছেন, এই টাইপের বিভিন্ন প্রশ্ন। তারপরে এগুলো আছে, উড্রো উইলসন কি বলেছেন, সেন্ট অগাস্টিন কি বলেছেন, মানে কারা কারা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদ সম্পর্কে দিয়েছেন। ঐশ্বরিক মতবাদে তুমি যদি যাও তাহলে তোমার ওই যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি চলে আসবে, হ্যাঁ, যেটা আমি বললাম যে মানুষ হচ্ছে প্রাকৃতিক রাজ্যে বসবাস করত। সে প্রাকৃতিক রাজ্যে তারা প্রথমত কি করত, প্রাকৃতিক রাজ্য প্রথমত কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় ছিল, বাট মানুষের যখন মাথায় বুদ্ধি চলে আসলো তখন মানুষের মধ্যে ঝামেলা তৈরি হইলো। হ্যাঁ, কেমন বুদ্ধি, যে মানে মানুষ আগে মনে করতো যে আমরা যেহেতু পৃথিবীতে আসছি তার মানে আমাদের কন্ট্রোলার একজন আছে বা আমাদের কন্ট্রোলার অনেকজন আছে, হ্যাঁ, যেগুলো অদৃশ্য। তার মানে আমাদেরকে, আমরা ভালো খারাপ যাই করি না কেন, আমাদের অদৃশ্য ভাবে এগুলা কি করা হচ্ছে, অবজার্ভ করা হচ্ছে বা দেখা হচ্ছে। তো এগুলা ঐশ্বরিক মতবাদের সাথে কিছুটা কারেক্টেড বিষয়। তো মানুষ যখন এই ফিলোসফিতে বসবাস করা শুরু করলো, প্রথম দিকে শান্তিপূর্ণ অবস্থা ছিল, বাট মানুষের মাথায় যখন বুদ্ধি শুরু হইলো, লজিক্যাল চিন্তা ভাবনা চলে আসলো, তখন তারা কি করলো মানুষরা, যে আমরা বেশি কাজ করতেছি, বা আমি ধরো একটা সিংহ শিকার করে নিয়ে আসলাম, সিংহ না, ধরো যে কোনো একটা বন্য পশু শিকার করে নিয়ে আসলাম, এসে দেখা গেল যে সবাই সমান ভাগ করে খাচ্ছে। তো আমার মাথায় আসলো যে আমি আসলে এত কষ্ট করে শিকার করলাম, আমি কেন তাদের থেকে বেশি খাবো না। এই যে চিন্তা ভাবনা, এগুলা মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে দিল, মানে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হওয়া শুরু হইলো। এখন শান্তিপূর্ণ পরিবেশ যখন ধীরে ধীরে নষ্ট হওয়া শুরু করলো,
হ্যাঁ, মানুষের মধ্যে যখন গোলযোগ গ্যাঞ্জাম এগুলো বাধা শুরু হইলো, তখন বিভিন্ন টাইপের তত্ত্ব তৈরি হইলো। হ্যাঁ, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তৈরি হইলে ঐশ্বরিক মতামতকে মানুষ বাদ দেওয়া শুরু করলো। তারা ভাবলো যে আমরা একটা সমাজ ব্যবস্থা তৈরি করব যেখানে আমাদের একজন লিডার থাকবে। সেই লিডারের কাজ কি হবে? যে জাস্ট দেখাশোনা করা, হ্যাঁ, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ন্যায্য সবাই সবকিছু পাচ্ছে কিনা, এগুলা সে দেখাশোনা করবে। তো এইভাবে বিভিন্ন ফিলোসফিক্যাল মানে থিওরি আর কি এস্টাবলিশ হওয়া শুরু হইলো, মানুষ ধীরে ধীরে আধুনিক সমাজের দিকে আসা শুরু করলো। এগুলোর মধ্যে একটা ছিল ঐশ্বরিক মতামত। তারপরে দেখো এই যে সামাজিক চুক্তির মতবাদের প্রবক্তা হচ্ছে হবসলক এবং রুশো, যেটা আমি তোমাদেরকে বললাম। ওকে, ফার্সি ভাষায় প্রকাশিত হচ্ছে দা সোশ্যাল কন্ট্রাক্ট, এটা রচিয়তা হইল রুশো। এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটাই সামাজিক চুক্তির মতামত নামে পরিচিত। হ্যাঁ, এইটা হচ্ছে ফিলোসফিক্যাল ফ্যাক্ট। ওকে, এখন দেখো এখানে কিছু বিষয় দেওয়া আছে যে রুশো আসলে কি বলছেন। রুশো সাধারণ জনগণের ভিত্তি এইসব কথাবার্তা বলছেন। এইখানে আরো বিভিন্ন টাইপের ফিলোসফিক্যাল কথা আছে, এগুলো পড়ে নিবা। ওকে, রাষ্ট্রের গঠন সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। রাষ্ট্র কিভাবে গঠিত হয়? একটা রাষ্ট্র পূর্ণাঙ্গ হইতে গেলে 4টা উপাদান থাকা লাগে। কি কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। তার মানে কি, যদি জনসংখ্যা না থাকে তাহলে রাষ্ট্র হবে না, নির্দিষ্ট ভূখণ্ড না থাকলেও রাষ্ট্র হবে না, সরকার না থাকলেও রাষ্ট্র হবে না, সার্বভৌমত্ব না থাকলেও রাষ্ট্র হবে না। সার্বভৌমত্ব মানে কি? যে তুমি স্বাধীন, দেশের আইন অনুসারে তুমি যা কিছু করতে পারবা, বাইরের কেউ তোমাকে কন্ট্রোল করতে পারবে না। এই 4টা জিনিস থাকলেই তাহলেই একটা রাষ্ট্র গঠিত হবে, একটা দেশ গঠিত হবে। ঠিক আছে, সে কথাটাই বলা হয়েছে। রাষ্ট্রের প্রথম এবং প্রধান উপাদান হইলো কি? জনসমষ্টি। এগুলো পরীক্ষাতে আসে। তারপরে এই যে জনসমষ্টিকে কি নামে ডাকা হয়? ডিমোস নামে ডাকা হয়। এগুলো পরীক্ষাতে আসা প্রশ্ন। ওকে, অপরিহার্য উপাদান কি? মানে যা ছাড়া দেশ আর কি অচল, সেটা হলো সরকার। সরকার না থাকলে তুমি আমি কি করতাম? আইন মানতাম না, মারামারি লাগাই দিতাম, যা আমরা দেখতেছি। হ্যাঁ, যেমন ওই যে কিছুদিন আগে নিউজ হচ্ছে যে চোরকে ধরে পিড়ায় মেরে ফেলতেছে। এই দায়িত্ব কি তোমার নাকি আমার? বলো, চোরকে মেরে ফেলার দায়িত্ব তোমার? চোরকে যে মানে তুমি পিড়াবা, এই দায়িত্ব তোমার কে দিছে? তুমি কেন পিড়াবা? এটা কি তোমার দায়িত্ব? তোমার দায়িত্ব না। মানে আমরা এগুলো নিজের হাতে তুলে নিচ্ছি। তো সরকার না থাকলে এই ধরনের বিষয় হইতো। হ্যাঁ, মব জাস্টিস এগুলাকে বলে। মানুষ ধরে পিড়ায় মেরে ফেলতেছে। কোন লজিকে তুমি বলতে পারো যে তুমি কাউরে চোরকে ধরছো, এটা রাষ্ট্রের দায়িত্ব, সে যা আইনে বলা আছে সে অনুসারে চোরকে শাস্তি দিবে। তুমি কে তারে পিড়ায় মেরে ফেলার? তুমি কেউ না। সো এই হচ্ছে বিষয়। ওকে, তারপরে কি দেখো, সার্বভৌমত্ব রাষ্ট্রের একটা চরম ক্ষমতা। হ্যাঁ, মানে সবচাইতে বড় ক্ষমতা। এখন এই সার্বভৌমত্ব না থাকলে তাকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসাবে বলা যায় না। কি বলা হয়েছে দেখো, ফিলিস্তিন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন। ফিলিস্তিনে গিয়ে সার্বভৌমত্ব আছে নাই। হ্যাঁ, ইসরায়েল ফিলিস্তিনকে পুরো কন্ট্রোল করতেছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব কি? জনগণের শান্তি এগুলার নিরাপত্তার বিধান করা, এবং আধুনিক রাষ্ট্রের অপরিহার্য কাজ হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। হ্যাঁ, যেটা আমাদের খুবই নগরে। আমাদের যদি একটা মিসাইল মারা হয়, আমরা শেষ, পুরো বাংলাদেশ উড়ে যাবো 1 সেকেন্ডে। যদিও কেউ মারবে না, আমাদের এখানে অত নাই কিছু। হ্যাঁ, আমাদের দেশ হিসাবে কেউ গুনেই না। আচ্ছা, দেখো এখানে কি বলা আছে, ক্ষমতার বিভাজন তত্ত্বের প্রবক্তাকে। এই তত্ত্ব জানার দরকার নেই, জাস্ট খালি বিভাজন মানে কি এগুলা মুখস্থ করো, কারণ এই পর্যায়ে এর থেকে বেশি দিলে তোমরা নিতে পারবে না। তারপরে কি দেখো, এখানে বলা আছে কি, আমলাতন্ত্রের প্রধান প্রবক্তাকে ম্যাক্স ওয়েবার বা ম্যাক্স বেবার বলা হয়। হ্যাঁ, ওয়েবার না, এটাকে ইংলিশে বেবার বলা হয় উচ্চারণে। ওকে, তারপরে ম্যাক্স বেবার কোথাকার নাগরিক ছিল? জার্মান নাগরিক ছিল। এগুলো ঢাবিতে আসা প্রশ্ন। চীন থেকে কি টাইপের এগুলার ফিলোসফিক্যাল ঘটনা হয় এবং কোথায় কি হয়, এগুলা কে কি বই লিখছে সেগুলো। ওকে, কূটনৈতিক কাজ এগুলো একটু পড়বা, পার্সোনাল নন গ্রাডা এগুলা কি। তারপর রাষ্ট্রের শ্রেণী বিভাগ, এগুলা হচ্ছে মানে সিভিক্সে তোমরা পড়ছো পৌরনীতিতে। হ্যাঁ, যেমন দেখো সিভিটাস, সিভিস, এগুলা কোথা থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে। এগুলা তো তোমরা সবাই জানো, যারা আর্টসে পড়ছো 99% স্টুডেন্ট এই পড়ে আসছো, পৌরনীতি পড়ে আসছো। হ্যাঁ, তো সেগুলা এখানে দেয়া আছে যে পলিটিক্সে বলতে কি বোঝায়, সিভিটাস শব্দের অর্থ কি। হ্যাঁ, তারপরে এশিয়ার নগর রাষ্ট্র কোনটি? সিঙ্গাপুর। হ্যাঁ, নগর রাষ্ট্রের সাথে এখনকার দেশগুলার কানেকশন কি, সেগুলো সবগুলাই তোমরা জানো এগুলা। ওকে, তারপরে বাফার রাষ্ট্র কি বেলজিয়ামকে বলা হয়তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ফিলোসফিক্যাল টার্মটা ইউজ হয়েছে। স্যাটেলাইট স্টেট কে, এগুলো পরীক্ষাতে আসা পত্র, মানে এগুলো ডাইরেক্ট আসা প্রশ্ন, তোমাদেরকে এভাবে দেওয়া আছে, এগুলো পড়বো। ওকে, নাগরিক এবং নাগরিকের বিভিন্ন দায়িত্ব আছে, সেগুলো পড়বা যে নাগরিকের কি দায়িত্ব। এই যে ভোট দেওয়া বাধ্যতামূলক কোন দেশে? অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, বিদেশে নিরাপত্তা লাভ করা, ভোট দানের অধিকার, এগুলো রাজনৈতিক অধিকার। ট্রাফিক আইন মেনে চলা, এটা নাগরিকের দায়িত্ব বা নাগরিকের অধিকার। রাজনৈতিক অধিকার হইলো এটা কি দেখো আইনগত একটা অধিকার। এগুলো বেশি বেসিক তথ্য এগুলো দেওয়া আছে, এগুলো একটু করে পড়বা।
সরকার কাঠামোগুলা এখানে বলা আছে যে ধরো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সম্পর্কে কথাবার্তা বলছিল। হ্যাঁ, গণতন্ত্র কিসের, কি বোঝায়, এই রিলেটেড যা কিছু আছে, সর্বপ্রথম কোথায় কি তৈরি হয়, আধুনিক গণতন্ত্রের জনককে, এগুলা বেসিক তথ্য এইভাবে দেওয়া আছে। ওকে, এই যে নিউজিল্যান্ডে সর্বপ্রথম ভোটাধিকার পায়, মার্কিন যুক্তরাষ্ট্র 1920 সালে মেয়েরা ভোটাধিকার পায়। হ্যাঁ, 65-তে কৃষ্ণাঙ্গরা হচ্ছে ভোটাধিকার পায়। এগুলা সবগুলা এখানে দেওয়া আছে। ওকে, এই দেখো সামাজিক চুক্তির মতবাদ কে দিয়েছেন, কে দেখো, এই যে হব, লক্স এবং রুশো, আমরা কিছুক্ষণ আগেই দেখছি, তাই না? তার মানে এটার অ্যান্সার কি হবে? জাহাঙ্গীরনগরে আসা, জগন্নাথে আসা প্রশ্ন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের মানে আন্তর্জাতিকের, হ্যাঁ, আন্তর্জাতিকের 1 নাম্বার ক্লাস। ওকে, তার মানে আমরা টোটাল দেখো কি কি জিনিস পড়ে ফেললাম আমরা আজকে। নগরের উৎপত্তি বা জাতি উপজাতি এগুলা সম্পর্কে আর সভ্যতা সম্পর্কে আমরা শেষ করলাম। এর পরবর্তীতে আমরা বিভিন্ন দেশ সম্পর্কে জানবো এবং আন্তর্জাতিকের ওইটা সব থেকে বড় ক্লাস হবে, নেক্সট ক্লাস যেটা হবে। ওকে, তো আমরা দেখো দুই দিক দিয়েই কিন্তু আগাচ্ছি আমরা। 1 নম্বর, 1, 2 এবং 3 নম্বর এগুলা হচ্ছে বাংলাদেশ জিকে ছিল। হ্যাঁ, বাংলাদেশ জিকে, হ্যাঁ, বাংলাদেশ জিকে ছিল এগুলা। ওকে, এই তিনটা থেকে আমরা একদম প্রাচীন কাল থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত শেষ করে স্টপ করে আছি। এখন আমরা ইতিহাস আন্তর্জাতিকের কিছু জানবো। তো দুইটার মিক্সে আমরা সবকিছু দেখবো। তো আগের ক্লাসগুলা কই পাবা? আগের ক্লাস কই পাবা? আজকে যারা নতুন ক্লাস করতেছো তাদের জন্য আমাদের এই প্লে লিস্ট করা আছে। এই যে এখানে আসবে ইউটিউবে, সে অ্যাডমিশন ড্রিল, এই যে ইউটিউবে সার্চ দিবা। ওকে, তাইলেই পেয়ে যাবা। কোথায় গেল? অ্যাডমিশন ড্রিল। ওকে, অ্যাডমিশন ড্রিল, এই যে এখানে আসলে দেখবা। ওকে, এইখানে প্লে লিস্ট করা আছে আমাদের এইটা ইউটিউব চ্যানেল। এটাতে আসবা, আসার পরে এইখানে ভিডিও দেওয়া আছে। আমি আসলে কয়েকটা ক্লাসই আপলোড করছি, জাস্ট তোমাদের ক্লাস বেশি দিতে পারি নাই। এই যে এখানে 3 নম্বর, এইখানে 2 নম্বর, এই যে এইখানে 1 নম্বর, হ্যাঁ, সবগুলা ক্লাসই আছে। প্লে লিস্ট করে রাখছি আমি। দেখো প্লে লিস্টে যখন তুমি আসবা, এই যে 30 দিনের সাধারণ জ্ঞান, এই প্লে লিস্টে আসলেই পাবা আমাদের বইয়ের নামে। হ্যাঁ, যে বইটা তোমাদের পেইড ব্যাচে দেওয়া হয়েছে, জিকে অ্যান্সার স্টেক বুক, এইটার প্লে লিস্টে আসলেই তুমি সবগুলা ক্লাস এইখান থেকে পাবা। ওকে, এইখান থেকে সবগুলা ক্লাস তোমরা পেয়ে যাবা। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। আর এই যে আমি যে টপিকগুলো পড়াইলাম, এই টপিকগুলোর উপরে লাস্ট 35 বছরের প্রশ্নের উপরে পরীক্ষা যদি দিতে চাও, নির্ভর.নেট এইখানে এসে একটা কোর্স কিনবা জাস্ট, তাইলে সবকিছু হয়ে যাবে। এইখানে আসলে এই যে মক পরীক্ষাতে যদি তুমি আসো, এই যে আমরা আজকে কি কি পড়ছি দেখো, এই যে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশের যদি তুমি আসো, এই যে এই টপিকগুলো আমরা পড়ছি, মানব সভ্যতা পড়ছি, দেখো মেসোপটেমিয়া সভ্যতা, এই যে এগুলা ইজিয়ান সভ্যতা, হিন্দু ধর্ম, বিভিন্ন ধর্ম, জাতি গোষ্ঠী, আমরা এই টপিকগুলো পর্যন্ত পড়ছি আজকে। কোন টপিক দেখো, আমরা আজকে এই যে এইখান থেকে পড়ছি। হ্যাঁ, আমাদের এই ওয়েবসাইট বলো, সবকিছু তোমাদের পড়ার একটা কানেকশন আছে। এই যে এইখান থেকে উপরে যা আছে, এইখান থেকে উপরে যা আছে সবগুলোই আমরা পড়ছি। আর নেক্সট দিনে আমরা মহাদেশ, বিভিন্ন দেশ, এইগুলা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, তো আমি যে টপিকগুলো পড়াইলাম সেইগুলোর উপরে যদি তুমি পরীক্ষা দিতে চাও, হ্যাঁ, যেমন ধরো তুমি এই যে ফিনিশীয় সভ্যতা পড়ছো, পরে এখানে পরীক্ষা দিতে চাও, এটাতে ক্লিক দিবা, দেওয়ার পরে দেখো এখানে 25টা প্রশ্ন তোমাকে দিয়ে দিছে। আমি 25টা প্রশ্ন বা যেগুলো প্রশ্ন আছে আর কি, সেগুলো এখানে তোমাকে দিয়ে দিবে। ওকে, এইরকম তোমরা যদি বিভিন্ন ফিচারে পরীক্ষা দিতে চাও, এই যে আমাদের নির্ভর.নেটে এসে যে কোর্স কিনুন অপশনে আসবা। আসার পরে দেখো এই যে জিকে মক টেস্ট মানে এই যে আমি যে পরীক্ষাটা দিলাম, হ্যাঁ, এইটা। ওকে, মানে এই যে যেগুলা জিকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি টোটাল তোমাদেরকে বাংলাদেশ জিকে 120টা টপিক পড়াবো, আর ইন্টারন্যাশনাল জিকের 120টা টপিক পড়াবো। হ্যাঁ, এই টোটাল হচ্ছে 240টা টপিক। এই যে এখানে লেখা আছে 240টা টপিকের উপরে তোমরা মক টেস্ট দিতে পারবা সাধারণ জ্ঞানের। হ্যাঁ, মক টেস্ট বলতে নিজের ইচ্ছা মতো প্রশ্ন সিলেক্ট করে, টপিক সিলেক্ট করে এক বা একাধিক তুমি পরীক্ষা দিতে পারবে। এটা 3 জন কিনছে, খুবই দুঃখজনক বিষয়, কারণ তোমরা পরীক্ষা দাও না। পরীক্ষা না দিলে পরবর্তীতে বুঝবা। হ্যাঁ, আর এইখানে দেখো এই কোর্সটা হলো আমাদের এই বছরের সবচাইতে বেশি ইফেক্টিভ কোর্স, যেটা 44 জন কিনে ফেলছে। এটা হলো 100 দিনে তুমি ভার্সিটি খতে পরীক্ষা দিতে পারবা। মানে যত সাবজেক্ট আছে পুরো 1 বছরের জন্য তুমি আমাদের এই ওয়েবসাইটে সব ফিচারই মোটামুটি ইউজ করতে পারবা। একটা রুটিন ভিত্তিক পরীক্ষা, ডেইলি পরীক্ষা, ওইটার সাথে আবার উইকলি, মান্থলি পরীক্ষা, মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক টেস্ট, সবগুলো তুমি পাবা এই কোর্সটা কিনলে। এটার দাম 550 টাকা। মানে 550 টাকায় তুমি মোটামুটি এইখান থেকে দেখো, এই যে প্রশ্ন ব্যাংকে যদি তুমি আসো, বি ইউনিটে যদি আসো, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, জাবির কি প্রশ্ন ব্যাংকে দেখো, জাবির প্রশ্ন ব্যাংক,
তাই তুমি যেখানেই যাও না কেন, হ্যাঁ সবগুলা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি এই যা বিসি ইউনিটেড অ্যাড করা হয়নি এখনো, বিউপির অ্যাড করা হয়েছে, এই যে বিউপির প্রশ্ন ব্যাংক, হ্যাঁ তুমি যেখানেই আসো না কেন এই যে এগুলাতে যদি তোমার একটা ঢুকায় দিই, দেখো এই যে এখানে বিউপির প্রশ্ন ব্যাংক, এগুলা সব কিছু তোমরা পরীক্ষা দিতে পারবা। এটা মনে করো ডিজিটাল প্রশ্ন ব্যাংক, হ্যাঁ এইখানে যা যা আছে এইখানে বি ইউনিটে আসলে এই দেখো সব বিশ্ববিদ্যালয়ের, এইখানে কি গুচ্ছের অ্যাড করা আছে, এই গুচ্ছেরও সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যাড করা হইতেছে, সব তুমি পাবা। এক্সাম ব্যাচের মধ্যে আসলে দেখবা এই যে রুটিন ভিত্তিক এক্সাম, ভার্সিটির মতো কোন ভার্সিটি পরীক্ষা দিতে চাও সব দিতে পারবা। তারপরে রুটিন ভিত্তিকে যদি তুমি আসো, এইখানে যদি আসো এই যে রুটিন ভিত্তিক, দেখো ডেইলি লেকচার, উইকলি লেকচার, মান্থলি, তুমি যেমনে চাও না কেন এই ডেইলিতে আসলে দেখবা 20 টাইপের এক্সাম দেওয়া আছে, 20টা 2000 প্রশ্ন। সো এগুলো একটা রুটিনের ভিত্তিতে, তো সব সুবিধাই তুমি পাবা। তো তোমার জন্য একটা বেস্ট এক্সাম ওয়েবসাইট হইতে পারে এটা, তুমি যদি ক্ষয় ইউনিটকে কেন্দ্র করে পরীক্ষা দিতে চাও, হ্যাঁ। সো এইটা, আর আমরা তোমাদের জন্য অনেক কাজ করতেছি, যেমন ব্যাকরণ গুলাতে তোমরা যারা আগে দেখছিলা আমরা হচ্ছে তোমাদের এগুলাতে ব্যাখ্যা অ্যাড করে দিছি, হ্যাঁ। যেমন আমি তোমাকে দু একটা পরীক্ষা দিয়ে দেখাই, এগুলার কি অ্যাড হয়ে গেছে, এই যে এগুলা যদি আমি এমনি দাগায় দাগায় পরীক্ষা দিই, ব্যাখ্যা পাবা, হ্যাঁ ব্যাখ্যা কি হয়েছে, আচ্ছা ব্যাকরণে এখনো ব্যাখ্যা অ্যাড হয় নাই, যাই হোক তোমাদের জিকেতে অ্যাড হয়েছে, তো এগুলোর ব্যাখ্যাও আমরা সবগুলো অ্যাড করতেছি, ওকে। সো যাই হোক না কেন তোমরা পরীক্ষা দিও, আশা করি তোমাদের জন্য ভালো হবে। এটা হলো আমাদের মানে পেইড কোর্সের একটা আর কি ফিচার দেখাইলাম, ওকে। পেইড কোর্সের এক্সাম ফিচার। এখন তোমরা যারা যারা চাও যে ভাই আপনাদের এখন লাইভ ক্লাস ব্যাচ, যেটা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর সবার জন্য, আমাদের এরকম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম নাই, আমরা মেইনলি তোমাদেরকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপির এক্সাম টার্গেট করে পড়াচ্ছি আমাদের এই পেইড ব্যাচের। আর তোমরা যে ফ্রি ক্লাসটা করো এটাও পেইড ব্যাচেরই ফ্রি ক্লাস করো, ওকে। তো এই বিউপির FASS, FSSS, এই দুইটা ইউনিটকে নিয়েই তোমাদের মেইন এখন আমাদের এই ব্যাচের ক্লাসগুলো চলতেছে। আজকে তোমাদের ক্লাস হয়েছে লেকচার 4 নিয়ে, হ্যাঁ আমাদের টোটাল বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের 4টা করে লেকচার শেষ হয়ে গেছে, ওকে। বাংলা 4টা, ইংরেজি 4টা, জিকে 4টা, এরকম করে করে আমাদের টোটাল আরো অনেকদিন, আমাদের প্রায় এটা 15 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে কত তারিখ, আজকে 24 তারিখ, হ্যাঁ 10 দিন হইলো আমাদের 4টা লেকচার, মানে একদিন পর পরে আমাদের একটা করে লেকচার, 2 দিন টাইম লাগে একটা করে লেকচার শেষ হইতে। তো মোটামুটি 10 দিনের মতো আমাদের টাইম লাগছে 4টা শেষ হইতে, আর মোটামুটি তোমাদের এইখানে 40 থেকে 50 দিনের মতো টাইম লাগবে এই ব্যাচটা উঠতে। তো এইটাতে তোমরা এখন ভর্তি হইতে পারো, এই ক্লাসগুলো সব তোমরা ওয়েবসাইটে রেকর্ডেড পাবা। আমাদের ক্লাস রেকর্ড করার জন্য আলাদা ওয়েবসাইট আছে, admissionreelbd.com। এই যে এটাতে তুমি যদি আসো, হয়ে গেল এই অ্যাডমিশন রিল, এই যে এটাতে যদি আসো তুমি আমাদের কোর্সগুলো দেখতে পারবা, হ্যাঁ এই যে এইখান থেকে, এই যে এইগুলা, এই যে এইখান থেকে আমরা যদি কোর্স সময়ের মধ্যে আসি তোমরা দেখতে পাবো আমাদের কোর্সগুলো। এই যে এটা দেখো, এই কোর্সে তোমাদের ভর্তি হয়েছে কতজন, এই কোর্সে তোমাদের টোটাল 55 জন স্টুডেন্ট আছে আমাদের রানিং, হ্যাঁ 55 জন। এটা তো হইলো মানে ওয়ান শট ক্লাস, 27 ঘন্টায় গ্রামার শেষ, এটাতেও 61 জন কিনে ফেলছে। সো এইগুলো তোমরা ভর্তি হইতে পারো, হ্যাঁ ঢাবিতে 47 জন। তো এই কোর্সগুলোতে তোমরা অ্যাডমিট হইতে পারো, হ্যাঁ হইলে ভিতরে ঢুকলে তোমরা ডিটেলস পাবো, অথবা ইউটিউব থেকে দেখলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সবকিছু দিয়ে দিব, বা আমাদের পেজে তোমরা পিন মেসেজগুলো দেখলেও বুঝতে পারবা। আর আমাদের একটা কোর্সই চলে, এই জন্য খুবই ভালো করে আমরা তোমাদেরকে পড়ানোর ট্রাই করি। সো যাই হোক না কেন, এইটাই কথাবার্তা, আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, বাই বাই, ওকে।